খালা, কেমন আছে ঈশান? জি, ভালো আছেন? এবার একটু দ্রুতই ফিরে আসলে। ব্যাপার কি? এখানে কি কোনো মেয়ের প্রেমে পড়েছো? না, তেমন কিছু না। কয়েকদিন পর থেকে পরীক্ষা শুরু হবে, তাই বাচ্চাদের গার্ডিয়ান কল দিচ্ছিল বারবার। ও, আমি আরো ভাবলাম আমাদের ইস্যু কোনো শহরে মেয়ের প্রেমে পড়লো না তো। কে এসেছে রিদি? এই তো মা, ঈশান এসেছে। রিদির মা ঈশানকে দেখে ভীষণ খুশি হলেন। তার হাত ধরে হাঁটতে থাকা ইরা তো পারলে উড়ে ঈশানের কাছে চলে আসে। ইরা কাছে আসতেই ঈশান কোলে নিয়ে বলল, মামুনি, তুমি কেমন আছো? আমি খুব ভালো আছি। ইস্যু, তুমি আমার জন্য চকলেট আনোনি? ইস রে, একদম ভুলে গেছি। তুমি পচা হয়ে গেছো ইস্যু। আগের মতো আমাকে ভালোই বাসো না। কি হচ্ছে ইরা? তোমাকে না বললাম ওকে আপনি করে বলবে? ও তোমার টিচার হয়। সমস্যা নেই, ও আমাকে তুমি করেই বলুক। এই যে মামুনি, তোমার চকলেট। আমি কি আমার ইরাবতীর কথা ভুলতে পারি? এই শহরে তুমি ছাড়া আমার কে আছে? ইরা চকলেট নিয়ে দৌড়ে গেল পড়ার টেবিলের দিকে। এদিকে রিদির মা এসে ঈশানের হাত ধরে বললেন, কি রে নীলিমা, কেমন আছে? শরীর ভালো হয়েছে? জি খালাম্মা, আগের থেকে অনেকটাই সুস্থ। রিদির মা ঈশানের গালে মুখে হাত বুলি দিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, কত বড় হয়ে গেছিস তুই। তোর বাবা মারা যাওয়ার সময় এতটুকু ছিলি। তোদের মা তোদের জন্য অনেক কষ্ট করেছে। কখনো মাকে কষ্ট দিস না বাবা। দোয়া করবেন খালাম্মা, আল্লাহ যেন আমার মাকে দ্রুত সুস্থ করে তোলেন। ঈশান ইরাকে পড়াতে চলে গেল। এদিকে রিদি কিছুক্ষণ চুপচাপ ঈশানের কথা ভাবে, আর সেই মানুষটার কথা ভেবে যার কারণে আজ তার এই অবস্থা। ঈশান সম্পর্কে হৃদির মায়ের দুঃসম্পর্কে এক বোনের ছেলে। তাদের গ্রামের বাড়ি একই এলাকায়। ঈশানের বাবা নেই, সে তার বড় বোন আর মা, এই নিয়ে তাদের সংসার। ঈশান ছোটবেলা থেকে ভীষণ মেধাবী। তার মা খুব কষ্ট করে তাকে ইন্টার পাস করান। এরপর ঈশান শহরের ইউনিভার্সিটিতে চান্স পায়। তার মা ভয় পেয়ে গিয়েছিলেন কিভাবে এত খরচ সামলাবেন, কিন্তু এখানে এসেই ঈশান বেশ কয়েকটা টিউশনি পেয়েছে। রিদির মা গ্রামে ঘুরতে গিয়ে জানতে পারেন ঈশানের ব্যাপারে। এরপর তিনি নিজেই ওকে খুঁজে বের করেন। এদিকে রিদির বাবা ছিলেন শহরের বেশ প্রভাবশালী ব্যবসায়ী। গত বছর প্রায় 2 মাস অসুস্থ থাকার পর তিনি মারা গেছেন। রিদির বাবা নিজে পছন্দ করে তার এক বন্ধুর ছেলের সাথে রিদির বিয়ে দিয়েছিলেন, কিন্তু রিদির স্বামী সাকিব ছিল চরিত্রহীন। যখন রিদির মা হওয়ার সংবাদ জানতে পারে তখন ভেবেছিল সাকিব এটা শুনলে খুব খুশি হবে, কিন্তু তাকে অবাক করে দিয়ে সাকিব সেদিনই আরেকটা মেয়েকে নিয়ে বাসায় আসে। নিজের জীবনের সবচেয়ে সুখের দিন মুহূর্তেই ঘন অন্ধকারে রূপ নেয়। এরপর থেকে শুরু হয় তাদের সংসারের অশান্তি। একসময় রিদি জানতে পারে শুধু এই মেয়েই নয়, সাকিবের এরকম আরও বেশ কয়েকটা মেয়ের সাথে সম্পর্ক আছে। রিদির বাবা শেষে বিরক্তি হয়ে মেয়ের ডিভোর্স করাতে বাধ্য হন। আজ 5 বছর হলো সাকিব কানাডা থাকে। দেশে আসে মাঝে মাঝেই, কিন্তু কখনো তার নিজের মেয়েকে দেখতে আসে না। ইরার কাছে রিদি তার মা, রিদি তার বাবা। রিদি নিজের অতীত ভুলে এখন পুরোদস্ত ব্যবসায়ী। বাবার রেখে যাওয়া ব্যবসা নিজের কাঁধে তুলে নিয়েছে ও। ঈশানের বেশিরভাগ স্টুডেন্টই কলেজ পড়ুয়া, তাই রিদি মাঝে মাঝেই বলে না আসার কথা, কারণ এত ব্যস্ততার মাঝে ওর মেয়ে সবে স্কুল জীবনে পা রেখেছে। ওকে পড়ানোটা ঝামেলায় বটে, কিন্তু ঈশান বেশ আগ্রহ নিয়ে পড়াতে আসে। অন্তত অন্য সব স্টুডেন্টদের চেয়ে ইরা তার কাছে বেশি গুরুত্বপূর্ণ। ঈশান ইরাকে পড়ানো শেষ করে বেরিয়ে যাবে, তখন রিদির মা তাকে টেনে নিয়ে টেবিলে বসান। খাবারের প্লেটটা সামনে দিয়ে বলেন, তোকে কতদিন বলেছি দুপুরে না খেয়ে বাড়ির বাইরে পা রাখবি না। প্রতিদিন কেন বলতে হয় আমার? আমি নিজে রান্না করতে পারি খালাম্মা। বাসায় সকালে রান্না করে আসি, দুপুরে এখানে খেলে খাবার নষ্ট হবে তো। রিদির সামনেই বসেছিল। সেই ঈশানের কথা শুনে আর চোখে তাকালো। মুখের উপরে কেমন হাসি মুখে মিথ্যে বলে দিল ছেলেটা। রিদি তার মাকে বলল, আম্মু, তোমার ইস্যুর রান্নার লিস্ট শুনবে? সকালে উঠে ওর বাসার নিচে টং দোকানে চা আর পাউরুটি। দুপুরে এখান থেকে বের হয়ে আনোয়ার সাহেবের ভাতের হোটেলের ওই নোংরা পরিবেশে খাওয়া। আর রাতে পড়িয়ে ফেরার সময় রাস্তার পাশের ওই তেলে চুবানো বিরিয়ানি। বেশি দিন বাচ্চার শখ নেই মনে হয় ওর। কি রে, এসব সত্যি নাকি? তুই জানলি কি করে রিদি? আমার অফিসের রাস্তা তো ওইটাই। আমি যেতে আসতে প্রায়ই ওকে দেখেছি। বেশ কয়েকবার খেয়াল করেছি তার এই রুটিন। ঈশান এবার লজ্জায় পড়ে যায়। কি বলবে সে?
এমনটা তো সে ভাবেনি। রিদি তাকে দেখে ফেলেছে কয়েকদিন। রিদির মা জোর করে ঈশানকে খাবার টেবিলে বসায়। ঈশান খাবার শেষ করেই রওনা দেয় তার পরবর্তী টিউশনের উদ্দেশ্যে। পুরোটা দিন তার এভাবেই কেটে যায়, একটার পর একটা টিউশনি করাতে করাতে। আজ 1 সপ্তাহ হলো ঈশানের গ্রাম থেকে আসার। সন্ধ্যায় বাসার বারান্দায় বসেছিল ও। তখন তার মায়ের কল আসলো। এটার অপেক্ষায় ছিল ও, কারণ আজ দুপুরে তার বড় বোন রূপাকে ছেলেপক্ষ দেখতে আসার কথা। মায়ের ফোন ধরেই ঈশান বলল, আসসালামু আলাইকুম আম্মা, তোমার শরীরের অবস্থা কেমন? ওয়ালাইকুম আসসালাম বাবা, আমি ভালো আছি। তোকে খুব জরুরি কথা বলতে ফোন করেছি। হ্যাঁ আম্মা বলো। নীলুকে তো ছেলেপক্ষ দেখতে আসছিল আমাদের হেডমাস্টার শরীফ সাহেবের ছোট ছেলে আদিল। ঢাকা থেকে পড়াশোনা শেষ করে এখন আমাদের এখানে স্কুল মাস্টারি করে। হ্যাঁ আম্মা, আমি চিনি আদিল ভাইকে। তা ওনাদের দাবি দাওয়া কি? না রে, আমারই তারা বুঝিয়ে বলেছে ওদের কিছু লাগবে না। আমার নীলুকে নাকি হেড স্যার অনেক আগের থেকেই ওনার ছেলের জন্য পছন্দ করে রাখছিলেন। তা ওনাদের সাথে পাকা কথা বলে ফেলেছো? না, ওনারা চাইছিল সব সেরে ফেলতে, আমি না করেছি। তো চাচারা আছে, ওনারা পরে বেঁকে বসবে, তাই আগে ওনাদের সাথে পরামর্শ করি, তারপর পাকা কথা হবে। কিন্তু বাপ, আমার না মন কেমন করছে। কেন আম্মা, কি হয়েছে? একটা মাত্র মেয়ে, ওরা যতই না বলুক, এরপরেও ওর সাথে কিছু না দিতে পারলে আমি শান্তি পাবো না। আমার মেয়ে কি শ্বশুরবাড়ি গিয়ে মুখ নিচু করে রাখবে? আম্মা, এত চিন্তা করছো কেন? আমি কি মরে গেছি নাকি? আমার বোনকে আমি বড় করেই বিয়ে দিব। তুমি শুধু চাচা চাচি সবাইকে নিয়ে ওদের সাথে কথা পাকা করো। আচ্ছা ঠিক আছে। এরপর মায়ের সাথে আরও কিছুক্ষণ কথা বলে ফোন রেখে রুমে আসলো। মাকে তো বেশ বড় মুখ করেই বলল বোনের বিয়ে বড় করে দিবে, কিন্তু এত টাকার ব্যবস্থা করবে কিভাবে? যাক, সেসব পরে দেখা যাবে, আপাতত তার কিছু খাওয়া দরকার। সে দরজার দিকে এগিয়ে যাচ্ছিল, তখনই দরজায় কেউ এসে দাঁড়ালো। ঈশান সামনে তাকিয়ে মেয়েটাকে দেখে বেজায় বিরক্ত হলো। মেয়েটা এই বাসার মালিকের ছোট মেয়ে, সবে কলেজে পা রেখেছে, কিন্তু কেমন বেয়াদবের মতো ঈশানকে নাম ধরে ডাকে। ঈশান ওকে পড়িয়েছে বেশ কয়েক মাস। মেয়েটা হাতে একটা বাটি নিয়ে ঈশানের সামনে এসে হাসি মুখে বলল, কই যাও তুমি? আম্মা বিরিয়ানি রান্না করেছিল, তাই ভাবলাম তোমাকেও দিয়ে যাই। নাও, গরম গরম খেয়ে নাও, আর খেয়ে বলো তোমার শাশুড়ির হাতের রান্না কেমন। উফ তানিয়া, কতবার বলেছি এমন বাজে কথা বলো না। তুমি বুঝো না, তোমার এসব ব্যবহারে আমি বিরক্ত হই। আর আন্টির হাতের রান্না আমি অনেক খেয়েছি, তাই চেক করা লাগবে না। না, আজকেরটা একটু স্পেশাল, কারণ রান্নাটা আমি করেছি, আম্মু না। আম্মু শুধু বলে বলে দিয়েছে। ওকে ধন্যবাদ, আমি খাবার পেয়েছি আর খেয়ে কেমন হয়েছে তোমাকে জানাবো। এখন যাও। দূর বাবা, তুমি সব সময় খালি এমন করো। আমি যাব না, তুমি আমার সামনে বসে খাবে, এরপর আমি যাব। উফ তানিয়া, আমি অনেক ক্লান্ত, প্লিজ আমাকে ডিস্টার্ব করো না। আমি কিন্তু এবার আন্টিকে ডাকতে বাধ্য হব। যাচ্ছি যাচ্ছি, এত দেমাগ দেখাতে হবে না। একবার তোমার ঘাড়ে চেপে বসি, এরপর তোমার দেমাগ আমি বের করব। আর এই যে মিস্টার, খাবারটা খেয়ে নেবেন, এটার সাথে আবার দেমাগ দেখাতে যেও না। বলে তানিয়া হনহন করে বেরিয়ে গেল। ঈশান বোঝে না এই মেয়ের আসল সমস্যাটা কি। তার বক্তব্য সে ঈশানকে পছন্দ করে, কিন্তু ঈশান সেসব কোনো সময়ই পাত্তা দেয় না, কারণ ওর বয়স কম। হয়তো এটা ওর ভালো লাগার সময়ের সাথে সাথে কেটে যাবে। ঈশান খাবারের দিকে তাকিয়ে হালকা হাসলো। ভাগ্য মাঝে মাঝে তার সহায় হয়। সে পরদিন যখনই ইরাকে পড়াতে রিদিদের বাসায় গেল, তখন ঘরে ঢোকার আগেই ভেতরে ভাঙচুরের আওয়াজ শুনতে পেল। ঈশান দ্রুত ভেতরে যেতেই দেখলো ভিতরে একজন অপরিচিত লোক পাগলের মতো এরার হাত ধরে টানছে। এরা চোখ মুখ আতঙ্কে লাল হয়ে আছে। হৃদিও লোকটার থেকে এরাকে ছাড়ানোর চেষ্টায় ব্যর্থ হচ্ছে। ঈশান দ্রুত ভেতরে ঢুকে ইরাকে লোকটার থেকে ছাড়িয়ে নিল। এই সুযোগে হৃদি সামনে এগিয়ে এসে সজোরে লোকটার গালে একটা কষিয়ে থাপ্পড় দিয়ে বলল, বেয়াদব চরিত্রহীন, তোর কত বড় সাহস, তুই আমার থেকে আমার মেয়েকে আলাদা করতে চাস? এতগুলো বছর থেকে মেয়ের ছায়াও দেখিসনি, হঠাৎ ওর প্রতি এত দরদ আসলো কোথা থেকে? দেখো রিদি, ইরা আমার মেয়ে, তুমি ওকে আমার কাছে দিতে বাধ্য। মামা বাড়ির আবদারিটা? আর তোর মেয়ে মানে? ইরা আমার একার মেয়ে, তোর সাথে আমার কোনো সম্পর্ক নেই। তাই এখানে সিন ক্রিয়েট করার চেষ্টা করলে পুলিশ ডাকতে বাধ্য হব। তুমি আমাকে পুলিশের ভয় দেখাচ্ছ?
রিদি, তুমি নিজেও জানো আইনি ঝামেলায় গেলে তুমি বাধ্য হবে ইরাকে আমার কাছে ফিরিয়ে দিতে। তাই ভালোই ভালোই বলছি, আসো সমঝোতার মাধ্যমে বিষয়টা সমাধান করি। সমঝোতা? হাউ ফানি মিস্টার সাকিব। যেই লোক নিজের ঘরে বউ রেখে অন্য মেয়েদের সাথে ফুর্তি করে বেড়ায়, গার্লফ্রেন্ড নিয়ে দেশের বাইরে ডেটে যায়, মদ খেয়ে নিজের বিবাহিত স্ত্রীর গায়ে হাত তোলে, তার সাথে সমঝোতা? যখন আমার সন্তান গর্ভে ছিল তখন থেকে আজ নিয়ে 6টা বছর তুমি একবারও খোঁজ নিয়েছো ও বেঁচে আছে কিনা? দেশে এসেছো, ফুর্তি করেছো, আবার বিদেশের হাওয়া গায়ে লাগিয়েছো। কই, কখনো তো মেয়ের কথা মনে পড়েনি? তাহলে আজ কেন হঠাৎ ওর প্রতি এত দরদ তোমার? দেখো রিদি, আমি মানছি আমার কিছু ভুল ছিল। এটা ভুল না মিস্টার, এটা অন্যায়। আর সেই অন্যায়ের শাস্তি আপনাকে পেতেই হবে। আমার মেয়ের দিকে হাত বাড়ানোর চেষ্টা করলে আমি তোমাকে খুন করব। 100 বার হাত বাড়াবো। বলে সাকিব ঈশানের কোলে থাকা ইরার দিকে এগিয়ে গেল। ইরা আষ্টে পৃষ্ঠে ঈশানকে জড়িয়ে চিৎকার দিল। ঈশান এতক্ষণ চুপচাপ সব দেখলেও এবার সে রেগে গেল। যে সাকিব ইরার হাত ধরল, অমনি সে সাকিবের হাঁটু বরাবর একটা লাথি মারল। সাকিব সঙ্গে সঙ্গে মুখ থুবড়ে মেঝেতে পড়ল। ঈশান দ্রুত হৃদির কোলে ইরাকে দিয়ে সাকিবের কলার চেপে ধরল। দুজনের মধ্যে ধস্তাধস্তি শুরু হলো। এক পর্যায়ে সেটা তুমুল মারামারিতে পরিণত হলো। হৃদি ইশারায় তার মাকে কাছে ডাকলো। হৃদির মা কাছে আসতেই সে ইরাকে ওনার কোলে দিয়ে উপরে যেতে বলল। হৃদির মা দ্রুত উপরে যেতে হৃদির রান্নাঘর থেকে ছুরিটা এনে সাকিবের দিকে এগিয়ে যেতে যেতে বলল, তুই আমার নরম দিকটা দেখেছিস, কিন্তু প্রয়োজনে আমি ঠিক কতটা নৃশংস হতে পারি আজ আমি তোকে সেটা দেখাবো। খুব শখ না আমার থেকে আমার মেয়েকে কেড়ে নেয়ার? আয় দেখি তোর কত সাহস। হৃদির এমন ভয়ঙ্কর চেহারা দেখে সাকিব কিছুটা ঘাবড়ে গেল। সাথে ঈশানের এমন ব্যবহার, সব মিলিয়ে সে চলে যাওয়ার পথেই পা বাড়ালো। যাওয়ার সময় পিছন ফিরে পড়ল, আমি এই অপমানের বদলা নেব রিদি। তুমি নিজেই বাধ্য হবে আমার কাছে আমার মেয়েকে ফিরিয়ে দিতে। শুধু অপেক্ষা করো। বলে সাকিব সেখান থেকে চলে গেল। সাকিব বেরিয়ে যেতেই হৃদি হাউ মাউ করে কান্না করে উঠল। ভেতরে জমে থাকা সব রাগ, অভিমান, ব্যথা যেন এতক্ষণ প্রকাশ পাওয়ার অপেক্ষায় ছিল। হৃদিকে এমন ব্যাকুল হয়ে কাঁদতে দেখে ঈশান বাকরুদ্ধ হয়ে গেল। সে কি বলবে খুঁজে পাচ্ছে না। তবু নিজেকে সামলে হৃদির সামনে গিয়ে নরম গলায় বলল, আপু, আমি জানি আপনার মনের ভিতর এখন কি চলছে, কিন্তু আপনাকে এখন ভেঙে পড়লে চলবে না। ইরার জন্য হলেও আপনাকে শক্ত হতে হবে। এতদিন যখন একা লড়াই করে টিকে গেছেন, আমার বিশ্বাস আপনি এবারও জিতবেন। ঈশানের এমন কথায় হৃদি অসহায়ের মতো তাকালো ছেলেটার দিকে। কেমন গুছিয়ে কথা বলে ছেলেটা। হৃদি তো জীবনে এমন কাউকেই চেয়েছিল যে তাকে বিপদের সময় সাহায্য যোগাবে, পাশে থেকে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা দেবে। কিন্তু আফসোস, তার জীবনের সবচেয়ে কাঙ্ক্ষিত পুরুষই আজ তার সবচেয়ে বড় বিপদের কারণ। ঈশান চাইলেও পারছে না হৃদিকে ধরে ওঠাতে। এদিকে নিচে নীরবতা দেখে হৃদির মা নিচে আসলেন। পেছন পেছন ইরাও দৌড়ে আসলো। হৃদি ভেবেছিল ইরা তার কাছেই আসছে, কিন্তু তাকে অবাক করে দিয়ে ইরা ঈশানের কোলে উঠে ওকে শক্ত করে জড়িয়ে ধরল। ভয়ে বাচ্চাটা একদম জড়সড় হয়ে আছে। হৃদির মা এসে মেয়েকে তুলে সোফায় বসালেন, হাতে জলের গ্লাসটা তুলে দিলেন। হৃদি গ্লাসের জলটুকু শেষ করে মাথায় হাত দিয়ে চোখের জল ফেলতে লাগলো। তখন হৃদির মা বললেন, মারে, যাবার তা তো হয়েই গেছে। এখন আমাদের সামনে দিন নিয়ে ভাবতে হবে। আমার মনে হয় দিদিভাইকে কয়েকদিনের জন্য কোথাও লুকিয়ে রাখতে হবে। ওই বদমাসটার ওপর কোনো বিশ্বাস নেই। বাচ্চার ক্ষতিও করতে সে একবারও ভাববে না। আম্মু এসব কি বলছো? ইরাকে দূরে পাঠিয়ে দিলে আমি কিভাবে বাঁচবো? আমার মেয়ে ছাড়া আর কি আছে বলো? মেয়েকে সারা জীবনের জন্য হারানোর কয়েকদিন ধরে ধরে বসে থাকা ভালো। আর আমি দেখি তোর ফুপিকে কল দিয়ে বলি ওনার বাড়ি ইরাকে পাঠিয়ে দেব। এটা এতটা ছোট না যে এসব কথার মানে বুঝবে না। সে বেশ বুঝতে পারছে, তাকে নিয়েই এখানে আলোচনা চলছে। সে মুখ ফিরিয়ে নানুর দিকে তাকিয়ে বলল, আমি ওই বাড়িতে যাব না। আমাকে ওখানে পাঠালে আমি চলে আসব। ইরার কথা শুনে হৃদি এবং তার মা দুজনেই ঘাবড়ে গেলেন। হৃদির মা ঈশানের কাছে এসে ইরার মাথায় হাত বুলিয়ে বললেন, এমন করে না শোনা, এখানে সবাই কত ভালো। আর তোমার শিহাব মামার ছেলে শুভ আছে ওখানে, ওর সাথে তুমি খেলবে। না, আমি কোথাও যাব না। ইস্যু, আমি তোমার সাথে থাকবো। আমি শুভদের বাসায়ও যাব না, এখানেও থাকবো না।
ইরার কথায় এবার আরেক দফা চমকে গেল সবাই। ঈশান বুঝলো বিষয়টা, তাই সে হালকা হেসে বলল, ইরা কিন্তু কথাটা মন্দ বলেনি। ওকে যদি আমার কাছে রাখি তাহলে আশা করি ওকে কেউ পাবেও না, আর ইরাকেও বেশি দূরে যেতে হবে না। কিন্তু ঈশান, তোমার এত ব্যস্ততার মধ্যে ইরাকে পড়াতে আসো, এতেই কত ক্ষতি হয়। এর মধ্যে ওকে তোমার বাসায় নিয়ে গেলে আরও ক্ষতি হবে। আরে না আপু, আপনি অযথাই টেনশন করছেন। ইরার জন্য আমি এতটুকু তো করতেই পারি। ঋতু কিছুতেই রাজি হচ্ছিল না। অবশেষে ঈশান আর রিদির মায়ের জোরাজোরিতে রিদি রাজি হলো ইরাকে ঈশানের সাথে দিতে। অবশ্য ইরা এটা নিশ্চিত ঈশান তার মেয়েকে ভালো রাখবে। এরা তো মহা খুশি। একটু আগে ঘটে যাওয়ার ভয়ঙ্কর ঘটনা লেশ মাত্র তার চেহারাতে অবশিষ্ট নেই। বিকেলে ইরা আর ঈশান রুমে বসেছিল, তখন তানিয়া কোথা থেকে এসে হাজির। সে ইরাকে দেখে ঈশানের দিকে তাকিয়ে মুখ বাঁকিয়ে প্রশ্ন করলো, কি মিস্টার, এই বাচ্চা মেয়েটা কে? ঈশান কিছু বলতে যাবে তার আগে ইরা বলল, আমার নাম ইরা, তোমার নাম কি? ইরার কথা শুনে তানিয়া লাফ দিয়ে ইরার পাশে এসে বসলো। এরপর ইরাকে কোলে নিয়ে বলল, আমার নাম তানিয়া। তা ইরা, ঈশান তোমার কে হয়? ও রিদি আপুর মেয়ে, আমার স্টুডেন্ট। ও কয়েকদিন এখানেই থাকবে। কেন, ওর বাড়ির লোক কোথায়? ওরা সবাই আছে, কিন্তু ও বাহানা ধরেছে কয়েকদিন আমার কাছে থাকবে, তাই ওকে নিয়ে এসেছি। তাহলে তো খুব ভালো। আমি আর ইরামণি এখন থেকে ফ্রেন্ড। আমরা একসাথে খেলবো, টিভি দেখবো, তাই না ইরা? এই একদম না। ওর বাহানায় তুমি আমার ঘরে এসে বসে থাকবে না। আর ওকে নিয়ে বেশি বাইরে বের হওয়ার কোনো দরকার নেই। তোমার যা উড়নচণ্ডী স্বভাব, কোথায় ওকে ফেলে চলে আসবে, পরে আমাকেই বিপদে পড়তে হবে। ঈশানের কথায় তানিয়া রেগে বোম হয়ে গেল, চিৎকার দিয়ে বলল, এই বেটা, কি বললি? আমার উড়নচণ্ডী স্বভাব? আর এটা আমার বাপের বাসা। আমি যখন খুশি আসবো, বসবো, ইচ্ছে হলে শুয়ে থাকবো। তুই কথা বলার কে? আমি কি এখানে ফ্রিতে থাকি নাকি? প্রতি মাসে এখানে থাকার জন্য ভাড়া দেই। তোমার বাবাকে জিজ্ঞেস করো গিয়ে। আমি কি কখনো ভাড়া দিতে ঝামেলা করি? ভাড়া নিয়েছো বলে কি মাথা কিনে নিয়েছো? আমার বাসায় আমি যখন ইচ্ছা আসবো। ঝামেলা করার চেষ্টা করলে আমি এর শেষ দেখে ছাড়বো। বলে তানিয়া রেগে মেগে ঘর ছেড়ে চলে গেল। তানিয়া চলে যেতেই ইরা ঈশানের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলো, ইসু, এই আন্টিটা কে? ও এই বাসার মালিকের মেয়ে, খুব বেয়াদব। তুমি একদম ওর সাথে মিশবে না, ওর থেকে দূরে থাকবে। এরা আর কিছু বলল না। রাতে ঈশান আর ইরার জন্য খাবার নিয়ে এলো। দুজনে মিলে খাবার খেয়ে লম্বা একটা সময় ফোনে কার্টুন দেখলো। এরা ঈশানের কোলেই ঘুমিয়ে গেল। ঈশানও ওভাবেই ঘুমিয়ে গেল। পরদিন সকাল সকাল রিদি গাড়ি নিয়ে ঈশানের বাসায় এসে হাজির। কাল রাতে দু চোখের পাতা এক করতে পারেনি ও। ইরাকে ছাড়া কেমন খালি খালি লাগছিল, তাই ভোরের আলো ফুটতেই ইরাকে দেখতে চলে এসছে। কিন্তু আসার পর বুঝলো একটু বেশি তাড়াহুড়ো করে ফেলেছে। এখনও কেউ ঘুম থেকেই ওঠেনি। সে ঈশানের রুমের সামনে গিয়ে ভাবলো ডাক দিবে কি না। দরজার হালকা টোকা দেখেই খুলে গেল। তার মানে দরজাটা বন্ধ না করেই ঘুমিয়ে গেছে। রীতি বিছানার দিকে তাকিয়ে থমকে গেল। কিছু সময়ের জন্য ইরা ঈশানের বুকের উপরে ঘুমিয়ে আছে। ঈশানও ইরাকে শক্ত করে জড়িয়ে ধরে রেখেছে। রীতির কেমন জানি বুকটা কেঁপে উঠল। ইরাকে কি সে কখনো এমন আপন করে কোলে নিয়ে ঘুমিয়েছিল? মেয়েটা জন্মের পর থেকেই বাবা নামক জিনিসটা কি সেটি বুঝতে পারেনি। রিদি এগিয়ে গিয়ে বিছানার পাশে টি টেবিলে খাবারের প্লেট দেখে বুঝলো রাতে খেয়ে দুজনে আর ওঠেনি। রিদি খাবারের প্লেট গ্লাস সব ধুয়ে জায়গায় রেখে দিল। এরপর চেয়ার টেনে বিছানার পাশে বসলো। একবার ইরার দিকে দেখছে আর একবার ঈশানের দিকে। দুজনে এভাবে কেউ দেখে নিশ্চিত বাবা মেয়ে বলবে। রিদি ফোনটা হাতে নিয়ে কয়েকটা ছবি তুলে নিল মাকে দেখাবে বলে। ঈশানের চেহারার সৌন্দর্য যে কোনো রমণীর বুকে ঝড় তোলার মতো। রিদি নিজেও এর ব্যতিক্রম নয়। রিদির নড়াচড়ার শব্দে ঈশানের হঠাৎই ঘুম ভেঙে গেল। সে চোখ মেলে আশেপাশে তাকালো। হঠাৎ বিছানার পাশে রিদিকে বসে থাকতে দেখে চমকে গেল। অবাক হয়ে জিজ্ঞাসা করলো, আপু, আপনি এখানে এত সকালে ঘরে কিভাবে ঢুকলেন? দরজা খুলে এমন পাগলের মতো ঘুমালে আমি কেন? কোন দিন চোর ডাকাত ঘরে ঢুকে সব নিয়ে যাবে। রিদির কথায় ঈশান বেশ লজ্জায় পড়ে গেল। সে মাথা চুলকাতে চুলকাতে আস্তে করে বলল, আসলে আপু, কালকে ইরার সাথে কার্টুন দেখতে দেখতে কখন যে ঘুমিয়ে গেছি খেয়াল নেই। ভেবেছিলাম ও ঘুমালে উঠে সব গুছিয়ে আমি ঘুমাবো, কিন্তু পরে কিভাবে যে ঘুমিয়ে গেলাম খেয়াল নেই। হুম,
এখন কি উঠবে? হ্যাঁ আপু, আপনি বসুন, আমি আপনার জন্য চা বানাই। দরকার নেই, আমি বানাচ্ছি। তুমি যাও, হাত মুখ ধুয়ে এসো। আপনি আজ প্রথম আমার বাসায় আসছেন আপু, আমি বানাই, আপনাকে কষ্ট করতে হবে না। চুপচাপ যেটা করতে বলেছি করো, এত ফর্মালিটি দেখাতে হবে না। ঈশান হৃদির ধমকে আলতে করে ইরাকে বালিশে শুইয়ে দিয়ে হাত মুখ ধুতে চলে গেল। এদিকে হৃদি দুজনের জন্য চা বসিয়ে দিল। ঈশান ফ্রেশ হয়ে এলে হৃদি বলল, এরা তোমাকে খুব জ্বালিয়েছে তাই না ঈশান? আরে কি বলেন আপু, ইরা থাকায় কালকে মনে হচ্ছিল অনেক দিন পর মানসিক শান্তি পাচ্ছি। না হলে সারাদিনের ব্যস্ততার শেষে বাসায় ফিরে নিজেকে কেমন একা একা লাগে। এতই যখন একা লাগে তাহলে একটা বিয়ে করে নাও। বাসায় ফিরে বইয়ের মুখ দেখলে মন ফুরফুরে হয়ে যাবে। হৃদির কথায় ঈশান লজ্জায় পড়ে গেল। এর মধ্যে ইরাও ঘুম থেকে উঠে গেছে। তিনজন মিলে বেশ কিছুক্ষণ গল্প করার পর হৃদি বাসায় ফিরে গেল। অবশেষে ভিতরে কিছুটা শান্তি অনুভব করছে ও। এদিকে ঘুম থেকে উঠে বারান্দায় দাঁড়াতেই তানিয়া দেখল ঈশানের রুম থেকে একটা মেয়ে বের হয়ে গাড়িতে করে চলে যাচ্ছে। এটা থেকে সে ফ্রেশ হয়ে সোজা ঈশানের রুমে এসে হুড়মুড় করে ঢুকে গেল। ঈশান হঠাৎ করেই এমন হওয়ায় চমকে গেল। এরপর বিরক্তি নিয়ে বলল, তোমাকে কতবার বলেছি অনুমতি ছাড়া কারো ঘরে প্রবেশ করতে নেই, এমন হুটহাট ঘরে ঢুকে যাও কেন? আরে রাখ বেটা তোর অনুমতি, আগে বল ওই মেয়েটা কে? এত সকালে ওই মেয়ে এখানে কি করছিল? রাতে কি তুই ওই মেয়ে নিয়ে আমাদের বাসায়? ছি ছি ছি। ঈশান তানিয়ার কথায় এবার বেশ রেগে গেল এবং ধমকের সুরে বলল, চুপ বেয়াদব, তোমাকে কিছু বলি না বলে যা মনে হয় তাই বলো। আর উনি হৃদি আপু, ইরার মা, ইরাকে দেখতে এসেছিলেন। ঈশানের কথা শুনে তানিমা জিহ্বায় কামড় দিল। এখন তার নিজেকেই মারতে ইচ্ছা করছে। কোনো মতে মুখ থেকে সরি শব্দ উচ্চারণ করে সে সোজা দৌড় দিল নিজের ঘরের উদ্দেশ্যে। এদিকে সাকিব কী করবে খুঁজে না পেয়ে পাগলের মতো ঘুরে বেড়াচ্ছে। কথাই আছে না, প্রত্যেক পাখি এই দিন শেষে আপন নিরে ফিরে আসবে। সাকিবের ক্ষেত্রেও ব্যাপারটা তাই। আজ থেকে 2 বছর আগেও সে জীবন নিয়ে রঙিন স্বপ্নে ডুবেছিল। সারাদিন আড্ডা, মদ, নারী এইসব তার সঙ্গে ছিল। কিন্তু সব জাঁকজমকের শেষ যখন বুঝলো এগুলো সাময়িক তৃপ্তিকর, এখন সে দীর্ঘস্থায়ী সুখের আশা করতে লাগলো। কিন্তু ভাগ্য তার সহায় হলো না। তার নিজের বলেই সে নিজের স্ত্রী, সন্তান সব হারিয়েছে। একটা সময় এগুলোকে বাড়তি ঝামেলা মনে হতো, কিন্তু এখন মনে হচ্ছে আজ যদি তারা পাশে থাকতো তাহলে হয়তো এই একাকিত্বের অবসান হতো। কিন্তু না, সেটা আর সম্ভব নয়। দুপুরে হৃদির নামে মামলা করার উদ্দেশ্যে সাকিব রওনা দিয়েছিল, কিন্তু কিছু তো যেতেই একটা দৃশ্য তাকে আটকে দিল। এটা তো ইরা, তার মেয়ে। একটা ছেলে ইরাকে কাঁধে নিয়ে রাস্তা দিয়ে হাসি মুখে হেঁটে চলেছে। ইরার গলায় ঝুলছে 4-5টা চিপসের প্যাকেট, 2 হাত ভর্তি চকলেট, আইসক্রিম। দূর থেকে দেখলে যে কেউ বলবে কোনো এক বাবা তার রাজকন্যাকে নিয়ে মহানন্দে বাড়ি ফিরছে। এই ছেলেটাকে সাকিব কালকে হৃদির বাসাতেও দেখেছিল, কিন্তু তার পরিচয় তো জানা নেই। সাকিবের কেন জানি নিজের প্রতি ঘৃণা হলো। কোন অধিকারে সে ইরাকে চাইতে যাচ্ছে? এই অপরিচিত ছেলেটা যতটুকু করেছে তার মেয়ের জন্য, তার একটা ছিটা পরিমাণও কি সে করেছে? তাহলে কোন মুখে সে বাবার অধিকার চাইবে? সাকিব গাড়ি ঘুরিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। এদিকে বাসায় ফিরে ঈশান আর ইরা সব ছড়িয়ে ছিটিয়ে রাখলো বিছানায়। ইরা আইসক্রিম খেতে গিয়ে গাল মুখ সব মাখিয়ে ফেলেছে। ঈশান দুপুরের খাবার রান্না করছে। সে না হয় রাস্তায় এইসব খাবার খেয়ে অভ্যস্ত, তাই বলে কি এই বাচ্চাটাও এইসব খাবার খাওয়াবে নাকি? এর থেকে ভালো নিজেই রান্না করা। এরা আইসক্রিম খেতে খেতে ঈশানকে জিজ্ঞাসা করলো, ইস্যু, তুমি আজকে টিউশনি করাতে যাবে না? হুম, আজকে থেকে ইরা মামুনি যতদিন আমার বাসায় থাকবে ততদিন ইস্যু কোথাও যাবে না, সারাদিন ইরার সাথে খেলবে। সত্যি ইস্যু? হুম, সত্যি। তবে এখন আইসক্রিম ফেলে দাও, এমনিতেই তোমার মামুনি দেখলে আমার অবস্থা খারাপ করে ফেলতো, ঠান্ডা লেগে যাবে। এরা হালকা হেসে আইসক্রিমটা ফেলে দিল। ঈশান রান্না শেষ করে এরাকে খাইয়ে দিল। এরা খেতে ঈশানকে জিজ্ঞাসা করলো। ইস্যু, আমার বাবা এত পচা কেন? এরার মুখে এই কথা শুনে ঈশান বাকরুদ্ধ। এরা কিভাবে জানলো ওর বাবাকে? তোমার আব্বুকে তুমি চেনো ইরা? আম্মু দেখিয়েছে। কালকেই তো আমার আব্বু আসলো আমাদের বাসায়, এসে আম্মুকে পচা কথা বলল। ইস্যু, তুমি আমার আব্বু হয়ে যাও, তুমি তো অনেক ভালো।
ঈশান রোবটের মতো দম ধরে গেল। এই বাচ্চা মেয়েটা সে কি জবাব দিবে? এরা ঈশানের জবাবের অপেক্ষায় আছে। ঈশান কথাটা পাশ কাটিয়ে যাওয়ার জন্য পানি আনতে চলে গেল। এদিকে রিদি সারাদিন ব্যস্ততা কাটিয়ে বাসায় ফিরতেই দেখলো তার মা মুখ গোমড়া করে বসে আছে। রিদির মায়ের পাশে বসলো। না রে মা, ইরা ইস্যুর কাছে ভালো থাকবে, এটা আমি জানি। আমার তোকে নিয়ে চিন্তা হচ্ছে। যতই তুই সব সামনে নিস না কেন, সব কিছু পর তুই মেয়ে মানুষ। যদি সাকিব তোর কোনো ক্ষতি করে, আম্মু তুমি অযথাই টেনশন করছো। দেশে আইন কানুন আছে, আর ওর সাথে আমার 5 বছর আগেই ডিভোর্স হয়ে গেছে। সেখানে ও আমার ক্ষতি করতে আসলে আমি কি হাত গুটিয়ে বসে থাকবো? তারপরেও যদি রাস্তাঘাটে কোনো ক্ষতি করার চেষ্টা করে, যদি ভালো একটা ছেলে দেখে বিয়ে করে নিতি, তাহলে অত্যন্ত একটা পুরুষ মানুষ থাকতো। যদি সেও ঘুরে ফিরে এই অমানুষের মতো হতো। রিদির কথা শুনে ওর মা চোখ নামিয়ে ফেলেন। অবশ্য দুষ্টা তাদেরও রিদির শত আপত্তি সত্ত্বেও উনি আর ওনার স্বামী মিলে সাকিবের সাথে রিদির বিয়ে দিয়েছিলেন। সন্ধ্যায় মায়ের সাথে কথা বলে ঈশান জানতে পারল তার চাচার সহ সবাই মিলে বসে সিদ্ধান্ত নিয়েছে রূপোর বিয়েটা 15 দিন পরেই দিয়ে দেবে। সবার সিদ্ধান্ত আর অমত করেনি নীলিমা বেগম। আর এমন ছেলে হাতছাড়া করাটাও ঠিক না। ঈশান মাকে কল করে বলল, আম্মা তুমি কোনো টেনশন করো না। আপুর বিয়ের পর না হয় আমরা যা দেওয়ার দিব, আর বিয়ের আগে টুকটাক যা পারবো কিনে নিব। 15 দিন কম না আম্মা? কিন্তু এত তাড়াতাড়ি এত টাকা কই পাবো বাবা? একটু সময় হাতে থাকলে না হয় ধার দেনা করে কিছু টাকা হাতে পেতাম। আম্মা এসব কি বলছো? ধার করতে হবে কেন? আপুর বিয়ের সব খরচ আমি ব্যবস্থা করব। তুমি শুধু আয়োজন করো, আর বড় চাচার সাথে কথা বলে বরযাত্রীদের খাওয়া দাওয়া সহ যাবতীয় খরচের একটা লিস্ট তৈরি করাও। কিন্তু তুই এত টাকা কই পাবি বাপ? আম্মা, আমার তো এই মাস শেষে টিউশনির কিছু টাকা আসবে, আর বাকি টাকা আমি একটা না একটা ব্যবস্থা করে ফেলবো। তুমি আয়োজন করো। আচ্ছা ঠিক আছে। মায়ের কথা বলা শেষ করেই ঈশান ফোন রেখে একটা দীর্ঘশ্বাস ফেলল। বলে তো দিল সব আয়োজন করবে, কিন্তু তার যে ইনকাম তাতে তো কিছুই হবে না। মাথা কাজ করছে না তার। সন্ধ্যার পর থেকে ইরার নাক টানতে লাগলো। ঈশান বুঝলো ওর ঠান্ডা লেগে গেছে। তারই ভুল হয়েছে, ওকে এত আইসক্রিম খেতে দেওয়া ঠিক হয়নি। রাতে জোর করে ঈশান ওকে হালকা খাওয়ালো। এরপর বিছানায় শুয়ে দিয়ে মাথায় হাত বোলাতে লাগলো। ইরা আষ্টে পিষ্টে ঈশানকে জড়িয়ে ধরলো। ঘণ্টাখানিক পার হতে না হতেই ইরার জ্বর আসতে শুরু করলো। ঈশানের ভয় হতে লাগলো। রাত প্রায় 3টা বেজে গেছে, ইরার গা জ্বরে পড়ে যাচ্ছে। ঈশানের এবার তো প্রায় কান্না করে দেওয়ার মতো অবস্থা। সে একটা কাপড় দিয়ে ইরার মাথায় জলপট্টি দিচ্ছে। এখন সে কাকে পাবে? আর ইরাকে একা ঘরে রেখে বাইরে যাবে সেই সুযোগও তো নেই। ঈশান অনেকক্ষণ ভেবে তানিয়াকে কল দিল। 2-3 বার রিং হতেই তানিয়া ঘুম ঘুম চোখে ফোন ধরে বলল, আহারে, আমার কি ভাগ্য! মিস্টার ঈশান জীবনে প্রথম আগ বাড়িয়ে আমাকে কল করেছেন, তাও আবার এত রাতে। তানিয়া প্লিজ মজা করো না। ইরার খুব জ্বর এসেছে, আমার ভীষণ ভয় হচ্ছে। তুমি কি একবার আমার রুমে আসতে পারবে? কি বলছো? 2 মিনিট ওয়েট করো, আমি আসছি। তানিয়াদের ঘর আর ঈশান যে বাসায় থাকে তা মুখোমুখি। ওই পাশে দোতলার একটা বাসায় তানিয়ার বাবা ওনার ফ্যামিলি নিয়ে থাকেন, আর এই পাশে আরেকটা দোতলায় বাসা পুরোটাই ভাড়া দেওয়া। বেশ কয়েকটা ফ্যামিলি এখানে থাকে, তার মধ্যে একমাত্র ব্যাচেলার ঈশান। আগে মেসে থাকলেও তানিয়াকে পড়ানোর সুবাদে এখানে একটা রুমে থাকার সৌভাগ্য হয়েছে তার। 3-4 মিনিটের মাথায় তানিয়ার রুমে এসে হাজির। এসে ইরার মাথায় হাত দিয়ে বলল, ওরে আল্লাহ, এই মেয়ের তো অনেক জ্বর। এত রাতে আমি এখন কি করব? ওর বাসায় কল দিলে সবাই আরও বেশি টেনশন করবে। এক কাজ করো, আমি এখানে থাকি, তুমি বাইরে যাও। ডাক্তার পেলে তো খুব ভালো, না হলে ফার্মেসি খোলা পেলে ওর জন্য আপাতত কিছু ওষুধ আনো, বাকিটা সকালে দেখা যাবে। আচ্ছা ঠিক আছে, তুমি ওর পাশে একটু বসো। বলে ঈশান দ্রুত ঘর থেকে বেরিয়ে বাইরে আসলো। কিন্তু আশেপাশে কোনো ওষুধের দোকান খোলা নেই। একটু দূরেই একটা ছোটোখাটো হাসপাতাল আছে, ওই সাইডে গেলে হয়তো ফার্মেসিগুলো খোলা পেতে পারে। এই আশায় সে দ্রুত ওই দিকে যেতে লাগলো। এদিকে তানিয়া একটু পরপর কাপড়ের একটা টুকরো ভিজিয়ে ইরার মাথায় দিচ্ছে। ঘণ্টাখানেক পর ঈশান হাঁপাতে হাঁপাতে এসে হাজির হলো। তানিয়া ঈশানের হাত থেকে ওষুধ নিয়ে ইরাকে ধরে বসালো। এরপর দুজনে অনেক বুঝিয়ে ইরাকে ওষুধ খাওয়ালো।
ঈশান এবার সত্যি সত্যি কান্না করে দেয়। সকালে রিদি এলে সে কিভাবে মুখ দেখাবে? এভাবে অনেকটা সময় কেটে যায়। ইরার জ্বর এখনও কিছুটা কমেছে। ওদিকে ভোরের আলো ফুটতে শুরু করেছে। তানিয়া তখনও বলল, আমি এখন যাই, একটু পরে না হয় আবার আসবো। আম্মু ঘুম থেকে উঠে আমাকে খুঁজবে। আচ্ছা যাও, গিয়ে ঘুমিয়ে পড়ো, ওর জ্বর তো কমেছে। তানিয়া উঠে দরজার কাছে যেতেই পেছন থেকে ঈশান ডাক দিল। তানিয়া শোনো। বলো। থ্যাংক ইউ। তানিয়া মুচকি হেসে চলে গেল। আজ প্রথমবার হয়তো ঈশান ওকে মন থেকে ধন্যবাদ দিয়েছে। তানিয়ার বেশ খুশি লাগছে। ওদিকে ঈশান ইরার দিকে তাকিয়ে আছে। তার ভয় হচ্ছে খুব। সে কি ইরার খেয়াল ঠিকমতো রাখতে পারছে না? সকাল 8টার দিকে রিদি ওর মাকে নিয়ে ঈশানের ঘরে এসে উপস্থিত। আজও দরজা খোলা দেখে রিদি একটু বিরক্ত হলো, কিন্তু তার বিরক্তি মুহূর্তেই কেটে গেল যখন ভিতরে প্রবেশ করলো। কারণ ভিতরে ঢুকতেই দেখলো ইরা বিছানায় শুয়ে আছে, আর তার পাশে চেয়ারে হেলান দিয়ে ঈশান ঘুমাচ্ছে। ইরার মাথায় জলপট্টি দেখে রিদি বুঝতে বাকি নেই ওর জ্বর এসেছে। রিদি গিয়ে ইরার মাথায় হাত দিয়ে দেখলো জ্বর হালকা হয়ে এসেছে। এবার তার ঈশানের প্রতি মায়া হলো। 2 দিনে এই ছেলেটা কত কষ্ট করেছে তার মেয়ের জন্য। তার কি ঈশানকে এভাবে কষ্ট দেওয়াটা কি ঠিক হচ্ছে? নিশ্চয়ই না। রিদির মা ঈশানের অবস্থা দেখে মুচকি হেসে রিদিকে বলল, বলেছি না, ইরাকে নিয়ে চিন্তা করলেও চলবে। ছেলেটা একেবারে ওর মায়ের মতো হয়েছে, মানুষের খুব সহজে আপন করতে পারে। রিদি জবাব দিবে তার আগে ঈশান হকচকিয়ে উঠল। পাশে তাকিয়ে রিদি আর তার মাকে দেখে অসহায় ভঙ্গিতে বলল, আমাকে ক্ষমা করে দিবেন আপু, আমার জন্যই ইরার এই অবস্থা। আরে দূর বোকা, ইরা ছোট থেকে এমন একটু এদিক সেদিক হলে ওর জ্বর আসে। তোমার জন্য ওর ক্ষতি হতে যাবে কেন? তারপরেও কাল ওকে আইসক্রিম খাওয়ানোটা আমার ঠিক হয়নি। আরে বাদ দে ওসব কথা। এই মেয়েকে আমি ভালো করে চিনি। ও কারো কথা শোনার মতো নাকি? শুনলাম রূপার নাকি বিয়ে ঠিক হয়েছে। রাতে তোর শফিক সাথে সাথে কথা হয়েছে, উনি বলল। জি খালাম্মা, আমাদের গ্রামের স্কুলের হেড স্যার শরীফ আঙ্কেল ওনার ছেলের জন্য আপুকে পছন্দ করেছেন। তাহলে তো খুব ভালো। আমাদের রূপা তো দেখতে কম সুন্দর না। তা বিয়ে কবে ঠিক হলো? 27 তারিখ খালাম্মা। ওনারা দেরি করতে চাচ্ছেন না? ভালোই তো, শুভ কাজে দেরি করতে নেই, বিয়ে দিয়ে দাও। এরপর ইরার সাথে বেশ লম্বা সময় কাটিয়ে দুপুরের দিকে বাসায় ফিরে গেল রিদি আর তার মা। আজ রিদি অফিসে যাবে না বলে ঠিক করেছে। ড্রয়িং রুমে বসে বিকেলে টিভি দেখছিল, তখনই দরজায় কেউ নক করলো। রিদি অবাক হয়ে দরজা খুলল। এই সময় আবার কে এলো? দরজার সামনে সাকিবকে দেখে দাঁড়িয়ে থাকতে দেখে রিদির মেজাজ আবারও খারাপ হয়ে গেল। রিদি বেশ রাগ দেখিয়ে বলল, তুমি তুমি আবার এখানে কেন এসেছো? রিদির এমন রাগী কণ্ঠ শুনে ওর মা দ্রুত রান্নাঘর থেকে বেরিয়ে এলেন। সাকিবকে দেখে তিনিও কিছুটা রেগে গেলেন, কিন্তু সাকিব তাদের অবাক করে দিয়ে নরম গলায় বলল, রিদি, আমি তোমার সাথে কোনো খারাপ ব্যবহার করতে আসিনি। আমি এসেছি আরেকটা কাজে। 2 মিনিট বসে কথা বলতে পারবে? তোমার আমাদের সাথে কিসের কথা? বেরিয়ে যাও আমার বাসা থেকে, না হলে কিন্তু আমি পুলিশ ডাকতে বাধ্য হব। প্লিজ রিদি, আমাকে 2টা মিনিট সময় দাও। কথা দিচ্ছি কোনো খারাপ আচরণ করব না। রিদির মা ইশারায় রিদিকে শান্ত হতে বললেন। রিদি আর কথা বাড়ালো না, দরজার সামনে থেকে সরে দাঁড়ালো ও। সাকিব এসে সোফায় বসে মাথা নিচু করে বলল, রিদি আন্টি, আপনাদের কাছে আমি প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি আমার করা সব অন্যায়ের জন্য। আমি জানি আমার থেকে এত বছরে আপনারা যে কষ্ট পেয়েছেন সেটা ক্ষমার অযোগ্য। তবুও ক্ষমা চাচ্ছি, পারলে মাফ করে দিবেন আমায়। আমি আজ কোনো খারাপ উদ্দেশ্য নিয়ে আসিনি। এসেছি আপনাদের থেকে বিদায় নিতে। সারা জীবন উন্মাদের মতন দৌড়ে জীবন নষ্ট করেছি। সময় থাকতে ভালো জিনিসের কদর করিনি। এখন আমি সেগুলোর মূল্য দিতে পারছি। যাক সেসব কথা, এখন আসল কথায় আসি। আমি এবার দেশে এসেছিলাম শুধুমাত্র আমার মেয়ের জন্য। সব হারিয়ে আমি এখন বড্ড একা। ভেবেছিলাম ইরাকে পাশে পেলে হয়তো একাকিত্ব কিছুটা হলেও কমবে, কিন্তু সেখানে এসে আমি উপলব্ধি করলাম আমি ঠিক কতটা অমানুষ। নিজের মেয়েকে কখনো বাবা ডাকার স্বাদটা আমি দিতে পারিনি। আজ আমার মেয়ে আমাকে দেখলে কান্না করে, ভয়ে হাত পা গুটিয়ে ফেলে। এর থেকে কষ্টের আর লজ্জার আর কি আছে? তাহলে তোমার কি ধারণা ও তোমাকে দেখে নাচতে নাচতে তোমার কোলে উঠবে? ও যখন আমার পেটে, তখন তুমি আমাকে ডিভোর্স দিয়েছো। ওকে নিজের সন্তান বলে স্বীকার করতে চাওনি। আমাকে জীবনের সবচেয়ে জঘন্য অপবাদ দিয়ে চূর্ণ বিচূর্ণ করে দিয়েছো। আজ কিভাবে আশা করো ও তোমাকে বাবা বলে মেনে নেবে? আমি জানি রিদি,
আমার প্রতিটা অপরাধের উপযুক্ত শাস্তি আমি পাচ্ছি। সত্যি বলতে আমি কাল বেরিয়েছিলাম থানায় গিয়ে তোমাদের নামে মামলা করতে, কিন্তু বিশ্বাস করো, রাস্তায় বেরিয়ে যখন ইরাকে ওই ছেলেটার কাঁধে চড়ে শহরের অলিগলি ঘুরতে দেখলাম, তখন আমার নিজের প্রতি ঘৃণা এসেছে। আমি শুধু ওদের দিকে তাকিয়েছিলাম জানো। আমার মনে হচ্ছিল আমি বাবা হয়ে ইরার জন্য যা করতে পারিনি, ওই অপরিচিত ছেলেটা সেটা করতে পেরেছে। আমার কি অধিকার আছে ইরাকে তোমাদের কাছ থেকে কেড়ে নেওয়ার? তাই তো এই সিদ্ধান্ত নিয়েছি এই দেশ ছেড়ে চলে যাওয়ার। আজ এসেছি শুধু তোমাদের থেকে ক্ষমা চাইতে। আমাকে পারলে ক্ষমা করে দিও। আর ইরাকে আমি তোমাদের হাতে তুলে দিয়ে গেলাম। কাগজে কলমে যে কিঞ্চিত অধিকার ইরার ওপর আমার আছে, আজ সেটাও ছেড়ে দিলাম। আমার উপর কোনো রাগ রেখো না দয়া করে। রিদি আর তার মা নিশ্চুপ হয়ে বসে রইল। সাকিব আরও কয়েক মুহূর্ত চুপ করে সেখানে বসে হালকা হাসার চেষ্টা করে বিদায় নিল। রিদি সঙ্গে সঙ্গে তার এক লোককে ফোন করে খুঁজে নিতে বলল সাকিব কি সত্যি বিদেশে যাচ্ছে নাকি এটা তার নতুন কোনো প্ল্যান। পরদিন সন্ধ্যাবেলা রিদির ওই লোক খবর দিল ঘণ্টাখানেক আগে সাকিব লন্ডনের উদ্দেশ্যে এই দেশ ছেড়েছে। রিদি নিশ্চিত হলো অবশেষে একটি চিন্তা থেকে মুক্ত হলো ও। আজ রাতেই ইরাকে ফিরিয়ে আনবেও। মেয়েটাকে ছাড়া পুরো বাড়িটা যেন ফাঁকা ফাঁকা হয়ে গেছে। রিদি ঈশানের বাসায় গেল, কিন্তু ঈশান বাসায় নেই। ঈশানের বাসায় মালিকের মেয়ে তানিয়া জানালো ঈশান ইরাকে নিয়ে সামনেই মার্কেটে ওখানে গেছে। রিদি সেখানে না দাঁড়িয়ে নিজেও গেল ওখানে। মার্কেটেই হাঁটছিল, তখন একটা জুয়েলারি শপে ঈশান আর ইরাকে দেখে রিদি দাঁড়িয়ে গেল। কাছে যাবে তার আগেই ঈশান কিছু টাকা হাতে নিয়ে গুনতে গুনতে বাইরে বেরিয়ে এলো। রিদি অবাক হলো, ঈশান এখানে কেন এলো? ঈশান বেরিয়ে রিদিকে দাঁড়িয়ে থাকতে দেখে কিছুটা থতমত খেয়ে গেল। রিদি নিজে থেকেই বলল, তোমার বাসায় গিয়েছিলাম, ওখানে তুমি নেই। যখন তোমার বাসার মালিকের মেয়ে বলল তুমি এখানে, তাই আসলাম। ও, আসলে একটু কাজ ছিল আপু, তাই এসেছি। আচ্ছা শোনো, আমি ইরাকে নিয়ে যাব। আজকে সাকিব দেশ ছেড়ে চলে গেছে, আর ওর সাথে আমাদের কথা হয়েছে। ও আর ইরার কোনো ক্ষতি করবে না। ও, তাহলে তো ভালোই হলো। হুম, আচ্ছা চলো এখানে কোথাও বসি। রিদি ঈশানকে নিয়ে একটা কফি শপে বসলো। রিদি অনেকক্ষণ থেকে খেয়াল করছে ঈশান অন্যমনস্ক হয়ে বসে আছে। কিছু একটা নিয়ে ভীষণ চিন্তিত সে। রিদি জিজ্ঞাসা করবে কি না বুঝতে পারল না, তবে আজকাল ঈশানকে দেখলে তার কেমন একটা অদ্ভুত অনুভূতি হয়। ছেলেটা ভীষণ সুন্দর, আচার ব্যবহার মুগ্ধ করারই মতো। রিদি ইরাকে নিয়ে বাসায় চলে গেল। এদিকে ঈশান তার এক ছাত্রের বাসায় গেল। ওখানে আগেই কল করে বলেছিল গত মাসের বেতন আর এই মাসের বেতনের সাথে আগামী মাসের বেতনটাও অ্যাডভান্স দিয়ে দিতে। বাড়ির মহিলা ঈশানকে ভীষণ পছন্দ করে। আজ 7-8 মাস ধরে এই বসায় পড়াতে আসে সে। ঈশান যেতেই ভদ্রমহিলা খামে করে টাকাগুলো নিয়ে আসলেন। এরপর ঈশানের হাতে দিয়ে বললেন, এই নাও বাবা, এখানে তোমার কথা মতো বেতনের টাকা আছে, আর সাথে কিছু টাকা আছে, এগুলো আমার তরফ থেকে তোমার বোনের বিয়েতে উপহার। খবরদার, যদি আমাকে আন্টি মনে করো তাহলে ফেরত দেওয়ার চিন্তাও করবে না। ঈশান প্রায় কান্না করার মতো অবস্থা। এই বিপদের সময় কেমন আপন মনে হলো মানুষটাকে। ঈশান ভাঙা কণ্ঠে বলল, আমার টাকা লাগবে না আন্টি, আপনারা যদি যেতেন তাহলে ভীষণ ভালো লাগতো। আমার বোনকে একটু দোয়া দিয়ে আসতেন। ইচ্ছে তো ছিল বাবা, কিন্তু কি করব বলো, তোমার আঙ্কেলের তো ছুটি নেই। এরপরেও চেষ্টা করব। তুমি এখন এসব নিয়ে চিন্তা করো না, নিশ্চিন্তে যাও, বোনের বিয়ে দিয়ে আসো। আর যদি কোনো কিছুর প্রয়োজন হয় তাহলে আমাকে কল করবে। দোয়া করবেন আন্টি। ঈশান হাসি মুখে বেরিয়ে আসলো। খামে তার 3 মাসের বেতন 9,000 টাকার সাথে আরও 10,000 টাকা বাড়তি আছে। ঈশানের ভীষণ ভালো লাগে ওনাকে। এই বিপদে 1 টাকা কোটি টাকার চেয়েও বেশি দামি মনে হয়। এদিকে রাতে শুয়ে ইরা এদিক সেদিক করছে, ঘুমাচ্ছে না। রিদি এটা দেখে জিজ্ঞাসা করলো, কি হয়েছে মামুনি, ঘুমাচ্ছ না কেন? ঘুম আসছে না আম্মু, ইস্যুর কথা ভীষণ মনে পড়ছে। এই কয়েকদিন ইস্যু আমাকে প্রতিদিন গল্প বলে ঘুম পাড়িয়ে দিত আম্মু। আমাকে ইস্যু ভীষণ ভালোবাসে। মেয়ের কথায় রিদি হালকা হাসল। 2 দিনের মেয়ে অভ্যাস পাল্টে দিয়েছে ছেলেটা। রিদি কিছুক্ষণ চুপ করে থাকলো। এর মধ্যেই হঠাৎ করে এরা বলে উঠল, আম্মু, ইস্যু আমার আব্বু হলে কত ভালো হতো, তাই না? মেয়ের কথায় আকাশ থেকে পড়ল রিদি। এই মেয়ে এসব কি বলছে কি? রিদি মেয়েকে কোনো উত্তর দিবে তো দূরে থাক, নিজের সাথে যুদ্ধ করে মরছে।
আজকাল ঈশানের প্রতি তারও কেমন ভালো লাগা কাজ করে, কিন্তু এই ভালো লাগা নিতান্তই কোনো দোষের ব্যাপার নয়, বরং একটা ঘোর অন্যায়। হৃদিকে চুপ থাকতে দেখে ইরাও ফিরিয়ে কোনো প্রশ্ন করলো না। কিছুক্ষণ চুপ থেকে হৃদি ইরাকে বলল, ইস্যুর সাথে কথা বলবে? ফোন দিব তাকে? ইস্যুর ফোন তো বিক্রি করে দিয়েছে আজকে। শুধু ফোন না, ইস্যু তার হাতের ঘড়ি, একটা চেন সব বিক্রি করে দিয়েছে। মেয়ের কথায় কিছুটা চমকালো হৃদি। এরা কখনোই মিথ্যা বলে না। তাহলে কি সত্যি ঈশান ওর ফোন বিক্রি করে ফেলেছে? কিন্তু কেন? হৃদি তবুও একবার নিশ্চিত হওয়ার জন্য ঈশানের ফোনে কল দিল, কিন্তু না, ফোন ধরল না ছেলেটা। রাত পেরিয়ে ভোর হলো। আজ ঈশানের ইরাকে পড়াতে আসার কথা, কিন্তু সে এলো না। হৃদি অফিস থেকে ফেরার পথে ঈশানের বাসায় গেল, কিন্তু দরজায় তালা দেওয়া। হৃদির এবার কিছুটা চিন্তা হলো। ঈশানের প্রতি নিজের মনের গভীরে থাকা অনুভূতিগুলো যেন ধীরে ধীরে উপলব্ধি করতে পারছে হৃদি। কিন্তু এটা কি তার ঠিক হচ্ছে? হৃদি নিজেকে বোঝাতে চাইছে, কিন্তু মন বুঝতে নারাজ। সেই সাদামাটা ছেলেটাকেই হৃদির মনে ধরেছে। পরের দিন দুপুরবেলা হন্তদন্ত হয়ে ঈশান এলো হৃদিদের বাসায়। হৃদি ঈশানের ক্লান্ত চেহারার দিকে তাকালো। এই চেহারার গভীরতা অনেকটা। ছেলেটা এই বয়সে পুরো একটা পরিবারের বোঝা মাথায় নিয়েই করে। সকাল থেকে রাত দম ফেলার সময় নেই যেন। ইরা তার প্রিয় বন্ধুকে পেয়ে যেন গল্পের ছুরি খুলে বসেছে। হৃদি উপরে দাঁড়িয়ে সবই দেখছে। ঈশান চোখ ফিরিয়ে হৃদিকে তাকিয়ে থাকতে দেখে হালকা হাসলো। হৃদির কেন জানি ভালো লাগলো ব্যাপারটা, কিন্তু অদ্ভুত অনুভূতি তার। ইরাকে পড়ানো শেষ করে ঈশান যখন ফিরবে তার আগেই হৃদি তার মাকে ডাকলো। দুজনে সামনে দাঁড়াতেই মুখ ভার করে বলল, খালাম্মা, আজকে আমি গ্রামে ফিরে যাব। আপুর বিয়ের ঝামেলা শেষ না হলে তো আর ফিরতে পারবো না। আপনারা যদি আমার আপুর বিয়েতে যেতেন খুব ভালো লাগতো। আমার তো এখন সামর্থ্য নেই আপনাদের ভালো করে আপ্যায়ন করার, তবে আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব। ঈশানের কথা শুনে হৃদির মা গিয়ে ঈশানের মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন, এই ছেলে পাগলের মতো কি বকিস? তুই কি আমাদের দূরের কেউ? এমন করে বলছিস কেন? আমরা অবশ্যই যাব। আর নীলিমাকেও বলবি এসব নিয়ে এত চিন্তা না করতে, ওর আবার অসুখ বেড়ে যাবে। হৃদি উপরে যাওয়ার জন্য পা বাড়ালো, এরপর আস্তে করে বলল, ঈশান, তুমি যাওয়ার সময় একবার আমার রুমে এসে তারপর যেও। আর এখন আগে খাবার খাও, আম্মু ওকে না খাইয়ে ছাড়বে না। আপু, আমার একটু তাড়া ছিল। কি এমন রাজকার্য উদ্ধার করতে হবে তোমার? চুপচাপ খেয়ে তারপর বাকি সব। হৃদির ধমকে ঈশান চুপ মেরে গেল। মিনিট কয়েকের মাথায় হৃদির রুমের সামনে এসে ঈশান হাজির। হৃদির অনুমতি নিয়ে ভিতরে প্রবেশ করতেই হৃদি জিজ্ঞাসা করলো, কি এত অল্প সময়ে খাওয়া শেষ? জি আপু। আচ্ছা, কালকে রাতে কয়েকবার কল দিলাম, তোমার ফোন কোথায়? হৃদির কথায় ঈশানের গলা শুকিয়ে গেল। সে থতমত খেয়ে জবাব দিল, ও, ফোনটা একটু নষ্ট হয়ে গিয়েছিল, ঠিক করাতে দিছি। হৃদি কিছুক্ষণ চুপ করে ঈশানের দিকে তাকিয়ে থাকলো। ঈশান এই চাহনির মানে জানে না, তবে হৃদি যে তাকে ভিন্ন চোখে দেখছে এটা স্পষ্ট। হৃদি এবার ঈশানের সামনে এসে বেশ রাগী গলায় বলল, আজকাল তুই মুখের ওপর কেমন ঠাস ঠাস করে মিথ্যা বলিস। আমি তো মাঝে মাঝে অবাক হই। প্রথম যখন ইরাকে পড়াতে আসতি তখন মনে হতো ভাজা মাছটা উল্টে খেতে পারিস না, আর এখন তোর কথার মধ্যেই কেমন রহস্য লুকিয়ে থাকে। মানে আপনি কি বলছেন আমি কিছুই বুঝতে পারছি না। তুই আমাদের এতটাই দূরের মনে করিস ঈশান? আমি জানি তোদের আর্থিক অবস্থা এখন ভালো না, এর মধ্যে আন্টি আবার অসুস্থ। এসব সামলে এখন বিয়ের খরচ সামলানো তোর জন্য কষ্টের হবে, তাই বলে তুই সেটা একবার আমাদের সাথে শেয়ার করবি না? ঈশান রীতিমতো কাঁপতে লাগলো। হৃদি তার ব্যাপারে এত কিছু জানলো কি করে? ঈশান চুপ থাকতে দেখে হৃদি আবারও বলল, আমাদের জন্য তুই এত করিস, আমরা তোকে কত আপন মনে করি, কিন্তু তুই নিজের ফোন বিক্রি করেছিস, ঘড়ি বিক্রি করেছিস, এসব আমার শুনতে হয় ইরার কাছ থেকে। কেন? তুই আমাকে বললে কি আমি তোকে টাকা দিয়ে হেল্প করতাম না? আসলে আপু, আমি চাচ্ছিলাম না কারোর কাছ থেকে সাহায্য নিতে। আমি প্রায় সব গুছিয়ে ফেলেছি। কয়েক জায়গায় টিউশনির টাকা আটকে ছিল, ওরা প্রায় সবাই দিয়ে দিয়েছে। আর অল্প কিছু টাকার দরকার ছিল, সব মিলিয়ে বিয়ের খরচ চলে যেত, তাই আর আপনাদের বলিনি। তা বলবে কেন? তুই তো এখন একাই 100। এসব বলে লজ্জা দিবেন না আপু। আপনারা না থাকলে এই শহরে আমার টিকে থাকাটাই মুশকিল হতো। আপনি আর খালাম্মা প্রথমে আমাকে যেভাবে আগলে রেখেছেন, আমি সবসময় সেটার জন্য কৃতজ্ঞ থাকব। হৃদি হুট করে ঈশানের শার্টের কলার শক্ত করে চেপে ধরল। ঈশান ভয় পেল এবার। হৃদি তার সাথে কখনোই এমন আচরণ করেনি।
তারপর আবার রাস্তাকে তুই করে বলছে। রিদি রাগ দেখিয়ে বলল, আমার তোর এসব কথা শুনলে রাগ হয়, বুঝেছিস? আমার সামনে এত ফর্মালিটি দেখিয়ে কথা বলবি না। শোন, আমি এখন তোকে কিছু টাকা দিচ্ছি, এগুলো নিয়ে সোজা গ্রামে যাবি। রূপা আমারও বোন, ওর বিয়েতে কোনো আয়োজনের কমতি হলে আমি কিন্তু তোকে ছাড়বো না। আর আমার ফোনটা নিয়ে যা, আমি সিম খুলে রেখেছি। এখন থেকে এটা তুই ইউজ করবি, আমি নতুন একটা কিনে নিব। ঈশান কোনো জবাব দিল না। তার চোখ টলমল করছে। রিদি কেমন যেন নেশাগ্রস্তের ন্যায় চেয়ে রইল ছেলেটার দিকে। কোনো মানুষকে কাঁদলেও সুন্দর লাগে। রিদি ঈশানকে কিছু বলতে না দিয়ে বলল, শোন, ফোনটা আমি তোর জন্য দিচ্ছি না। ইরা রাতে হঠাৎ করে বলে তোর সাথে কথা বলবে, তখন ওকে সামলানো আরেক ঝামেলা। ঘুরে ফিরে ফোন আমার কাছে না থাকলেও আমার কাছেই ব্যবহার হবে, তাই চুপচাপ নিয়ে যা। আপু প্লিজ। চুপ, একদম কোনো কথা না। সময় মতো আমার ফোন ধরবি, আর আমরা রূপার বিয়ের আগের দিন পৌঁছে যাব। ঈশান আর কিছু বলতে পারল না। রিদির দেওয়া টাকার ফোন নিয়ে গ্রামের উদ্দেশ্যে রওনা দিল। এদিকে রিদি রুমে বসে হাঁপাচ্ছে। একটু আগে সে কি করেছে, নিজের উপরে যেন নিয়ন্ত্রণ ছিল না ওর। কেমন অধিকার খাটালো সে ছেলেটার উপরে। অবশ্যই এতে যতটা না অস্থিরতা কাজ করছে, তার থেকে বেশি ভালো লাগছে ওর। এখনও তার কানে ভাসছে ইরার বলা কথাটা। ওদিকে গ্রামে ফিরে চাচাদের নিয়ে বেশ ধুমধাম করেই বিয়ের আয়োজন শুরু করলো ঈশান। তবে তার মনেও রিদির এমন ব্যবহার দাগ কেটে গেছে। রাতে মা আর বোনের সাথে বসে তৃপ্তি করে খেয়ে শুয়েছে ঈশান। ইতিমধ্যেই ফোনটা বেজে উঠল। রিদি ভিডিও কল করেছে, তাও আবার এই সময়। ঈশান ফোন ধরতেই ইরার মুখকে ভেসে উঠল স্ক্রিনে। ঈশান মুচকি আসলো। ইরা হাত নাড়িয়ে বলল, ইস্যু কেমন আছো? আমি ভালো আছি মামনি, তুমি কেমন আছো? আমিও ভালো আছি। ঈশান ইরার সাথে গল্প করছে। পাশ থেকে রিদিকে দেখা যাচ্ছে। ঈশান রিদির দিকে মাঝে মাঝে আর চোখে তাকাচ্ছে। রিদিকে দেখলে কেউ বুঝতেই পারবে না তার 5 বছরের একটা মেয়ে আছে। এদিকে রিদি এক ধ্যানে ইরা আর ঈশানের আড্ডা উপভোগ করছে। এদের দুজনকে দেখলে যে কেউ চোখ বন্ধ করে বলে দিবে এরা দুজন বাবা মেয়ে। রিদির কেন জানি লোভ হলো নিজের জীবনটা নতুন করে শুরু করার। এভাবে আর কত? দেখতে দেখতে কয়েকটা দিন কেটে গেছে। রূপার বিয়ের 2 দিন বাকি। আজ রিদি আর তার মাও ঈশানদের বাসায় যাবে। রিদি গতকাল রাতেই নিজের ইচ্ছার কথা তার মাকে জানিয়েছে। রিদির মা তো ভীষণ খুশি। ঈশানের কথা শুনে তো উৎসাহ দ্বিগুণ হলো। অবশেষে তার মেয়ে নিজের জন্য উপযুক্ত কাউকে পছন্দ করেছে। এদিকে ঈশান একা হাতে মাকে আর বোনকে সামলাতে ব্যস্ত। দুজনের মনই খারাপ। দুপুর গড়িয়ে বিকেল হতে চললেও ঈশান অপেক্ষা করছে। এতক্ষণে তো রিদিদের চলে আসার কথা। সন্ধে নামবে নামবে এমন অবস্থা। তখন রিদি আর তার মা ইরাকে নিয়ে ঈশানদের বাসায় এসে হাজির হলো। ইরা গাড়ির দরজাটা খুলতেই দৌড়ে গিয়ে ঈশানের কোলে উঠে পড়ল। ঈশান সবাইকে নিয়ে ভিতরে গেল। রিদির মা এসেছেন শুনে পাশের বাড়ির কয়েকজন মহিলাও আসলেন। সবার সাথে গল্পে বেশ জমে উঠল। এদিকে রিদি রূপার সাথে বসে আছে। সঙ্গে কয়েকটা মেয়ে। রূপা বিয়ে নিয়ে যে ভীষণ চিন্তিত তা তার চোখ মুখ দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে। রিদি আর রূপা প্রায় সমবয়সী। রিদি রূপার কাঁধে হাত দিয়ে বলল, তুই কি বিয়ে নিয়ে চিন্তা করছিস? রূপা জবাব দিল না। রিদি ব্যাপারটা বুঝতে পেরে বলল, ভয় পাওয়ার কিছু নেই রূপা, বিয়ে তো একদিন করতেই হতো। আমি এসব নিয়ে চিন্তা করছি না রিদি, আমার চিন্তা আম্মাকে নিয়ে। আমি না থাকলে আম্মাকে দেখে রাখবে কে? কথাটা বিছানায় বসে থাকা 3টা মেয়ের মধ্যে একজন বেশ হাসি মুখে বলল। রূপা চোখ গরম করে বলল, তুলি, তোকে না বলেছি সবসময় এরকম ঢং করবি না? ইস্যু তোর এইসব কথা শুনলে রাগ করে, জানিস না? তো জানা, ওদের থেকে একজনের গলায় ঝুলে পড়। আমার ভাইটাকে জ্বালানো বন্ধ কর। এদিকে মেয়েটার কথা রিদির যেন সহ্য হচ্ছে না। রিদিকে এইভাবে তাকিয়ে থাকতে দেখে রূপা হালকা হেসে বলল, আরে ওর কথা ছাড় তো। আমাদের বড় চাচার ছোট্ট মেয়ে তুলি, ও একটা আস্ত পাগল। রিদি কোনো জবাব দিল না। পরদিন সকাল থেকেই বিয়ের আয়োজন শুরু হলো। পুরো বাড়িতে মানুষের আসা যাওয়া চলছে। গ্রামের বিয়ে বলে কথা। ঈশান সকাল থেকে এদিক সেদিক ছোটাছুটি করছে। তার হাত ধরে ইরাও একই কাজ করে চলেছে। রিদি অনেকবার ইরাকে আনতে গেলেও ইরা জেদ ধরেছে কোনোভাবেই সে ঈশানকে ছাড়বে না। ঈশান দুপুরবেলা ঘেমে একাকার হয়ে গোসল করতে গেল পুকুর ঘাটে। গোসল করে খালি গায়ে রুমে ঢুকতেই দেখলো ভিতরে রিদি বসে পা দুলাচ্ছে।
রিদিকে দেখে ঈশান থমকে গেল। রিদিও সামনে তাকিয়ে ঈশানের উন্মুক্ত শরীরের দিকে হাঁ করে তাকিয়ে আছে। কেমন নেশাগ্রস্তের ন্যায় এই চাহনি। রিদি নিজের অজান্তেই বসা থেকে উঠে ঈশানের কাছে চলে আসলো। ঈশান এখনও একইভাবে দাঁড়িয়ে আছে। রিদি এসে ঈশানের বুকে হাত রাখলো। ঈশান বরফের ন্যায় জমে গেল। ঈশান চুপ থাকতে রিদির সাহস যেন আরও বাড়ল। সে ঈশানের বুকে আলতো করে নিজের ঠোঁট স্পর্শ করলো। ঈশান আরও একবার শক খেলো। রিদির থেকে কিছুটা দূরে সরে গিয়ে বলল, আপু, কি করছেন আপনি? রিদিও যেন হুঁশ ফিরে পেল। এটা কি করছিল সে? কিন্তু একবার যখন নিজের দুর্বলতা প্রকাশ করেই ফেলেছে, তাহলে আর সে থেমে থাকবে না। যা হয় হবে। সে ঈশানের দিকে এগিয়ে গেল। রিদিকে নিজের দিকে এগিয়ে যেতে দেখে ঈশান পিছিয়ে যেতে লাগলো। রিদি ঈশানের হাত ধরে বলল, কোথায় পালাচ্ছ? আপু, আপনি কি করতে চাইছেন? আমি সত্যি বুঝতে পারছি না। আর বুঝতেও হবে না, শুধু এতটুকু মনে রেখো, এই উন্মুক্ত শরীর আমাকে দেখিয়েছ। আর কোনো নারীর চোখে যেন এটা না পড়ে। মানে? মানে আমি তোমাকে চাই ঈশান, সারা জীবনের জন্য চাই। আমার ইরার জন্য ওর ভালোবাসার ইস্যুকে চাই। কিন্তু আমি জানি ঈশান তুমি কি বলবে, এত সমাজ পরিবার এসবের দোহাই দিবে তো। না ঈশান, এসব মিথ্যা। দিন শেষে মানুষ একাই, কতজন কত কিছু বলে, সব কি আর গায়ে মাখলে চলে? তোমার যদি আমাকে মেনে নিতে আপত্তি না থাকে, তাহলে পুরো দুনিয়া আমাদের বিরুদ্ধে গেলেও আমরা সুখে থাকবো। আর যদি তুমি আমাকে না চাও, তাহলে এই দুনিয়া আমাদের মাথায় তুলে রাখলেও কোনো লাভ হবে না। এবার বলো, তুমি আমাকে মানতে পারবে ঈশান? আমি নতুন করে আরেকবার নিজের জীবন শুরু করতে চাই। রিদির এমন কথায় ঈশান কথা বলার শক্তি হারিয়ে ফেলল। কি জবাব দিবেও? অবশ্য রিদিকে ফিরিয়ে দেওয়ার সাহসও নেই। সেও যে নিজের অজান্তেই রিদির প্রতি দুর্বল। ঈশানকে চুপ থাকতে দেখে রিদি হালকা হাসার চেষ্টা করে বলল, কুল ডাউন ঈশান, এত ভয় পাওয়ার কিছু না। তোমার যদি আমাকে পছন্দ না হয় বলতে পারো। আমি যথেষ্ট ম্যাচিওর, আর জীবনের উত্থান পতন আমি অলরেডি দেখে ফেলেছি। তাই তোমার উত্তর যদি নাও হয়, তবু আমি ভেঙে পড়বো না। তাই নিশ্চিন্তে নিজের ইচ্ছার কথা আমাকে জানাতে পারো। তেমন কিছুই না। আসলে আমার একটু সময় চাই। আমি এখনও নিজের স্থায়ী কোনো আয়ের পথ পাইনি। এই সময় আপনার আর ইরার দুজনের দায়িত্ব সামলানো আমার পক্ষে সম্ভব না। আর আমার পক্ষে আপনার টাকায় চলাও সম্ভব না। তবে এতটুকু বলতে পারি, স্বপ্নেও আমার ইরাবতীর বাবা হওয়ার প্রস্তাব পাওয়াটা আমার জন্য পরম সৌভাগ্যের। সেখানে এই প্রস্তাব ফিরিয়ে দেওয়ার মতো বোকামি আমি করব না। রিদির চোখে মুখে জলজল করে উঠল। ঈশান যে ঘুরিয়ে পেঁচিয়ে তার প্রস্তাবের সম্মতি জানাতে চাইছে, এতেই সে আকাশের চাঁদ হাতে পেয়ে যাবার মতো অবস্থা। রিদি এবার ঈশানের আরও কাছে এগিয়ে বলল, আর ইরার মায়ের, তার পথ চলার সাথী হতে পারাটাকে তোমার কাছে কেমন লাগে ঈশান? ঈশান লজ্জায় মাথা নিচু করে ফেলল। রিদি হাত বাড়িয়ে ঈশানকে জড়িয়ে ধরতে যাবে তার আগেই ঈশানের নাম ধরে ধরে ডাকতে ডাকতে নীলিমা বেগম ঈশানের রুমের দিকে আসতে লাগলেন। ঈশান দ্রুত দূরে সরে গিয়ে নিজের কাপড় বের করতে লাগলো। নীলিমা বেগম রুমে এসে ঈশান আর রিদিকে একসাথে দেখে কেমন করে তাকালেন, এরপর নিজে নিজেই হাসলেন। আজ সকালেই রিদির মা ওনাকে ঈশান আর রিদির ব্যাপারটা নিয়ে বলেছেন। নীলিমা বেগমের আপত্তি নেই। তিনি তো সবসময় চান তার ছেলেটা ভালো থাকুক, আর ইরার প্রতি ওর টানও তিনি দেখেছেন। নীলিমা বেগম একটু সময় চুপ করে থাকার পর বললেন, কত করে না করলাম, গায়ে হলুদের জন্য এত আয়োজনের দরকার নেই। কে শোনে কার কথা? এখন দেখ কত ঝামেলা বেড়েছে। বাইরে বাবুর্চি এসে বসে আছে, তাড়াতাড়ি আয় বাপ। আম্মা, তোমাকে কতবার বললাম এত চিন্তা করো না, সব ঠিকঠাক হবে। আর আমার একটা মাত্র বোন, ওর বিয়েতে যদি একটু আয়োজন না করতে পারি তাহলে কিভাবে হবে? হ্যাঁ খালাম্মা, ঈশান একদম ঠিক বলেছে। আর তুমি এত টেনশন নিচ্ছ কেন? সব ঠিকঠাক হবে। যাও, তুমি গিয়ে রেস্ট নাও। নীলিমা বেগম আর কিছু বললেন না। ঈশান তৈরি হয়ে বাইরে আসলো। গায়ে হলুদের জন্য উঠানে স্টেজ বানানো হয়েছে। পাশে বাবুর্চি রান্না করছে। ঘরের বারান্দায় গ্রামের মহিলা রূপাকে বসিয়ে বেশ আনন্দে মেতে উঠেছে। সন্ধ্যা হতে না হতেই আশেপাশের সব মেয়েরা এসে হাজির। সবাই হলুদ শাড়ি পরে প্রস্তুত। ইরা আর বাদ যাবে কেন? সেও শাড়ি পরে ঘুরছে। ঈশান বাবুর্চির সাথে কালকে রান্না নিয়ে আলোচনা করছিল। সেই হলুদ রঙের একটা পাঞ্জাবি পরেছে। হঠাৎই চোখ গেল রিদির দিকে। ইরাকে কোলে নিয়ে এসে এদিকেই আসছে। মা মেয়েকে এই অবস্থায় দেখলে যে কেউ তাকিয়ে থাকবে। ঈশান একটু এগিয়ে গিয়ে ইরার গাল টেনে বলল, মাশাল্লাহ, এটা কে? আমার ইরা মামনিকে তো একদম পরীর মতো লাগছে।
আর ইরার মাকে কি ভূতের মতো লাগছে? রিদির কথায় ঈশান একবার ওর মুখের দিকে তাকালো, এরপর ইরাকে কোলে নিয়ে চলে আসতে যাবে তখন পিছনে ফিরে বলল, এত সুন্দর না লাগলেও হতো। আশেপাশে কত মানুষ দেখবেন, আপনার উপর যাতে কারোর নজর না লাগে। আপনি কথা দিয়েছেন আমার হবেন। বলে ঈশান আর পেছনে তাকালো না, সোজা সেখান থেকে পালালো। রিদি হা হয়ে কিছুক্ষণ তাকিয়ে থাকলো, এরপর যখন সবটা বুঝলো তখন লজ্জায় লাল হয়ে গেল। রূপাকে স্টেজে বসানো হয়েছে, একে একে সবাই এসে হলুদ দিয়ে যাচ্ছে। পুরো বাড়িতে যেন উৎসবের আমেজ। অনেক রাত পর্যন্ত সবাই আনন্দ করে খাওয়া দাওয়া শেষ করে ঘুমাতে গেল। যে যেভাবে পেরেছে শুয়ে পড়েছে। ঈশান তার রুমে গিয়ে উকি দিতেই দেখলো খাটে তো জায়গা নেই, ফ্লোরেও পা রাখার জায়গা নেই। আত্মীয় স্বজন অনেকেই দূর দূর থেকে এসেছে। ঈশান বারান্দায় বসে চাঁদের জ্যোৎস্না দেখছে, মনে মনে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছে। কত চিন্তায় ছিল সে, বোনের বিয়েতে এত আয়োজন সে স্বপ্নেও কল্পনা করতে পারেনি। কিন্তু উপরে যিনি আছেন তার লীলা খেলা বোঝা বড্ড মুশকিল। কিভাবে কার মাধ্যমে আয়োজন করবে তিনিই জানেন। ভোর রাতে ঘুম ভাঙল হৃদির, আর চোখ ঘুমে ধরা দেবে বলে মনে হচ্ছে না। এত গাদাগাদি করে শোয়ার অভ্যাস ওর নেই। 4-5 জন মিলে এক বিছানায় শুয়েছে। হৃদি ইলাকে বালিশে ঠিকঠাক শুয়ে দিয়ে বাইরে আসলো। শেষ রাতে চাঁদের অল্প স্বল্প যা আলো আছে তাতেও বারান্দার চেয়ারে বসে বসে ঘুমানো ঈশানকে পরিচয় করিয়ে দিতে যথেষ্ট সক্ষম। হৃদি এগিয়ে গিয়ে দেখলো ঈশান চেয়ারে বসে ঘুমিয়ে গেছে। কি নিষ্পাপ তার চেহারা। হৃদি পাশে বসে এক ধ্যানে তাকিয়ে থাকলো। কতক্ষণ এভাবে ছিল জানা নেই ওর। ফজরের আজানের শব্দে ঘুম ভাঙলো ঈশানের। পাশে তাকাতেই চমকে গেল, কারণ হৃদি পাশে বসে মুচকি মুচকি হাসছে। আপনি এখানে? হুম। রাতে ঘুমাননি? ইরা কোথায়? ঘুমিয়েছিলাম, কিন্তু একটু আগে ঘুম ভেঙে গিয়েছে, তাই উঠে এলাম। ইরা এখনো ঘুমাচ্ছে। ও আচ্ছা, ঠিক আছে, তাহলে আমি নামাজটা পড়ে আসি। ঈশান নামাজ পড়তে চলে গেল। এদিকে বাসার সবাই একে একে জাগতে শুরু করলো। সকালে চা শেষ হতে না হতেই বাবুর্চিরা এসে হাজির। তারা রান্না চাপালো। এদিকে সবার হুড়োহুড়ি লেগে গেছে সাজগোজ নিয়ে। বিয়ের প্যান্ডেলের কাজও চলছে। ঈশান, হৃদি আর কয়েকজন মেয়ে মিলে রূপাকে সাজাতে ব্যস্ত। দুপুর ঠিক 2টায় এসে বরপক্ষ উপস্থিত হলো। সবাইকে বসানো হলো। বরপক্ষের খাওয়া দাওয়া শেষ হতেই হৃদি আর কয়েকজন মেয়ে মিলে রূপাকে নিয়ে বরের পাশে বসালো। এদিকে ঈশান সবার খাওয়া ঠিকঠাক হচ্ছে কিনা এসব তদারকি করতে ব্যস্ত। বরপক্ষের সাথে আসা 2টা মেয়ে ঈশানের সাথে এসে কথা বলছে, ঈশানও তাদের সাথে কথা বলছে। যতই হোক বোনের শ্বশুরবাড়ির লোক বলে কথা। ওদিকে হৃদি স্টেজে বসে রাগে ফুঁসছে। একসময় হৃদি সহ্য করতে না পেরে স্টেজ থেকে নেমে ঈশান আর ওই মেয়েগুলোর কাছে এলো। এরপর ঈশানের সামনে এসে কিছুটা রাগী গলায় বলল, তুমি এখানে, আর আমি খুঁজে মরছি। তোমার মেয়ে ওইদিকে কান্না করে দেশ উল্টিয়ে ফেলেছে। হৃদির কথায় মেয়েগুলো যেন আশাহত হলো। হৃদি পাশ থেকে মুখ ভেঙচি দিয়ে বলল, জি আপু, ও এক বাচ্চার বাপ, আরেকজন খুব শীঘ্রই হতে চলেছে। আপনাদের মিষ্টি খাওয়ার দাওয়াত রইল। সময় পেলে আমাদের বাসায় এসে ঘুরে যাবেন। মেয়েগুলো মুখ কালো করে বিদায় নিল। এদিকে ঈশান রীতিমতো শব্দ করেই হেসে ফেলল হৃদির এমন কাণ্ডে। ঈশানকে এভাবে হাসতে দেখে হৃদি রাগী গলায় বলল, খুব হাসা হচ্ছে তাই না? একবার বিয়েটা শেষ হোক, এরপর তোমার হাসি আমি বের করব। বলে রাগ দেখিয়ে সেখান থেকে চলে গেল। ঈশান হৃদির যাওয়ার দিকে তাকিয়ে হালকা হাসল। দেখতে দেখতে কনে বিদায়ের সময় উপস্থিত হলো। আনন্দ উল্লাসে মেতে থাকা বাড়িটা হঠাৎ করেই যেন আধারে ডেকে গেল। নীরবতা নেমে এলো চারপাশে। রূপার কান্না থামছেই না। একমাত্র মেয়েকে বিদায় দিতে গিয়ে নীলিমা বেগমেরও অবস্থা একেবারে নাজেহাল। ঈশান মাকে সামলাবে দূরে থাক, নিজেই কান্না করে গা ভাসাচ্ছে। অনেকক্ষণ এভাবে থাকার পর কোনো মতে রূপাকে গাড়িতে তোলা হলো। হৃদির মা নীলিমা বেগমের রুমে নিয়ে গিয়ে শোয়ালেন। ঈশানও দরজার পাশে দাঁড়িয়ে কান্না করেই যাচ্ছে। হৃদির মা এবার কিছুটা ধমকে সুরে ঈশানকে বললেন, ইস্যু হচ্ছে রে কি এসব? এত বড় ছেলে কোথায় মাকে সামলাবে, নিজে ভেবে করে কাছে। বোন কি লকারে সাজিয়ে রাখা জিনিস? মেয়ে হয়ে যখন জন্মেছে বিয়ে তো দিতেই হবে। আর দেখিস রূপাও খুব খুশি হবে। এখন কান্না থামিয়ে যা বাইরে দেখ, সব ছড়িয়ে ছিটিয়ে আছে। কালকে তোর বউ ভাত, এখানে দাঁড়িয়ে কাঁদলে হবে? হৃদির মায়ের ধমকে ঈশান চোখ মুছে বাইরে গেল। সব কিছু তো তাকেই সামলাতে হবে।
পরদিন যথারীতি বৌভাতের অনুষ্ঠানও শেষ হলো। আস্তে আস্তে আত্মীয় স্বজন সবাই যার যার বাসায় ফিরতে লাগলেন। উৎসবমুখর বাড়িটা ক্ষণে ক্ষণে যেন ফাঁকা হচ্ছে। সেদিন আর ফিরা হলো না রিদিদের। পরদিন ঈশান মাকে বোঝাতে লাগলো তার সাথে আসার জন্য। মাকে এখানে একা রেখে গিয়ে সে শান্তিতে থাকতে পারবে না। কিন্তু নীলিমা বেগম বাড়ি ছেড়ে যেতে নারাজ। অবশেষে অনেক কষ্টে তাকে রাজি করানো হলো। রিদির মা এক প্রকার জোর করে নীলিমা বেগমকে রেডি করালেন। বিকেলবেলা সবাই গাড়িতে উঠে বসলো। গাড়ি ছুটে চলল শহরের পথে। আজ 1 সপ্তাহ পার হয়ে গেছে ঈশান তার মাকে নিয়ে শহরে এসেছে। আস্তে আস্তে সে তার অভ্যস্ত জীবনে ফিরে যাচ্ছে। আবার সেই পড়াশোনার ব্যস্ততা। আজ হঠাৎই দুপুরে ইরাকে পড়াতে গিয়ে মাকে ওদের বাসায় দেখে অবাক হয়ে জিজ্ঞাসা করলো, আম্মু, তুমি এখানে? তোমাকে তো আমি সকালে বাসায় রেখে বের হলাম। আমি ওকে বাসায় নিয়ে আসতে বলেছি, রিদি গিয়ে নিয়ে আসছে। রিদির মায়ের কথায় ঈশান আর কিছু বলল না। ইরাকে পড়াতে উপরে যাবে তার আগেই ঈশানের মা নীলিমা বেগম ছেলেকে থামিয়ে দিয়ে বললেন, ইস্যু, এখানে এসে বস, তোর সাথে আমাদের কিছু কথা আছে। আম্মা বলো। ঈশান গিয়ে ওনাদের পাশে বসতেই রিদির মা বললেন, তুই তো আমাদের ঘরের ছেলে, তাই এত ফর্মালিটি না করেই বলি, রিদি আমাদের বলেছে ওনাকে তোকে ভালোবাসে, আমরা চাই তোদের বিয়ে দিতে। তোর কোনো আপত্তি আছে? আমি জানি তুইও রিদিকে ভালোবাসিস, আর ওকে বিয়ে করলে তুই খুশি হবি বাবা। আম্মা, আমি ওনাকে বলেছি আমার সময় লাগবে। এখন আমার কোনো আয় রোজগার নেই। বিয়ে করে কিভাবে সংসার চালাবো? এখন যা ইনকাম করি তাতে তো আমাদেরই চলা মুশকিল। এসব কি বলছি ঈশান? আমাদের এত টাকা পয়সা, সহায় সম্পত্তি, এসব কার জন্য বাবা? আমি বয়স্ক মানুষ, আজ আছি কাল নেই। রিদি আর ইরার জন্যই তো সব কিছু। আর রিদিকে বিয়ে করলে তো তোকে সব সামলাতেই হবে। মাফ করবেন খালাম্মা, আমার আপনাদের এসবের প্রতি কোনো লোভ নেই। হ্যাঁ, আমি ওনাকে বিয়ে করতে চাই, এটা সত্যি। কিন্তু আমি কখনোই চাই না আমার স্ত্রী সন্তান আমি ব্যতীত অন্য কারো টাকায় খেয়ে পড়ে বেঁচে থাকুক। সমস্যা কি? ধার নাও। যতদিন তুমি চাকরি না পাচ্ছ আমার কাছ থেকে ঋণ নিয়ে চলো। এরপর যখন চাকরি করবে তখন ব্যাক করে দিবে। কথাটা বলতে বলতে রিদি সিঁড়ি দিয়ে নেমে ড্রয়িং রুমে আসলো। ঈশান এবার একটু লজ্জায় পড়ে গেল। এই মেয়ের কি লাজ লজ্জা বলতে কিছু নেই নাকি? কেমন নিজের বিয়ের কথা নিজেই বলছে। অবশেষে সবার জোরাজোরিতে ঈশানকে রাজি করানো গেল। কালই তাদের বিয়ে। তবে ঈশানের কঠোর নিষেধ, এখন কোনো আয়োজন করা যাবে না। যখন তার টাকা হবে তখন সে নিজেই আয়োজন করবে। সবাই এতে রাজিও হলো। পরদিন দুপুরবেলা যথারীতি ওদের বিয়ে সম্পন্ন হলো। তবে পুরো বাড়িতে আনন্দ বিরাজ করলেও ঘরের এক কোণে দাঁড়িয়ে নীরবে চোখের জল ফেলছে তানিয়া। রিদি নিজেই ওকে দাওয়াত দিয়ে এখানে এনেছে। ঈশান বিয়ের ঝামেলা শেষ হওয়ার পর যখন সবাই চলে যাচ্ছিল তখন তানিয়া সামনে গিয়ে দাঁড়ালো। তানিয়া আজ একদম নীরব। এমনিতে মেয়েটা এক মুহূর্তের জন্য মুখ বন্ধ করতে চায় না। ঈশানের দিকে একবার চোখ তুলে তাকালোও না পর্যন্ত। ঈশান হালকা হেসে বলল, তানিয়া, আমি জানি তুমি এই বিয়েতে খুশি না। আমার তোমার ফিলিংস নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু বিশ্বাস করো, আমার তোমার প্রতি ওই রকম কোনো আকর্ষণ কাজ করে না। আর তোমার এখনও ওই বয়সও হয়নি। তাই তুমি পড়াশোনায় মনোযোগ দাও। আর জানো তো, একজন বুদ্ধিমান মানুষের উচিত সেই মানুষের সাথে জীবন কাটানো যে তাকে ভালোবাসে। কিন্তু আমি তো তোমাকে ভালোবাসি না। তাই প্লিজ নিজের জন্য বাঁচো, ক্যারিয়ারে ফোকাস করো। দেখবে আমার থেকে 1000 গুণ ভালো ছেলে তোমার পেছনে ঘুরঘুর করবে। তানিয়া কিছু বলল না। একবার শুধু ঈশানের দিকে চোখ তুলে তাকালো। এরপর সোজা সেখান থেকে বেরিয়ে গেল। ঈশানের খারাপ লাগলো মেয়েটার জন্য, কিন্তু সে কি করবে? এদিকে ঈশান যখন রিদির রুমে আসলো তখন সামনে ইরাকে ফুল নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখে অবাক হলো। ইরার হাতে থাকা ফুলটা ঈশানের দিকে বাড়ি দিয়ে বলল, আব্বু, আমাদের নতুন জীবনে তোমাকে স্বাগতম। ইরার মুখে বাবা ডাক শুনে ঈশান তাড়াহুড়ো করে ওকে কোলে নিয়ে বুকে জড়িয়ে ধরল। এদিকে রিদি বিছানায় বসে সব দেখছে। সে উঠে এসে ইরার গাল টেনে বলল, আজকে খুশি হয়েছো মামুনি? তোমার স্বপ্ন তো পূরণ হয়েছে। আজ থেকে তোমার ইস্যুই তোমার নতুন আপু। হ্যাঁ হ্যাঁ, খুব খুশি। এরপর তিনজনে অনেকক্ষণ গল্প করলো। রাতে ইরাকে সাথে নিয়ে রিদির মা আগেই ঘুমিয়ে পড়েছেন। এদিকে ঈশান আর রিদি দুজনেই বিছানার দুই পাশে শুয়ে আছে। বেশ অস্বস্তি হচ্ছে ঈশানের। সে রিদিকে উদ্দেশ্য করে আস্তে করে বলল, আপনি কিন্তু এত তাড়াহুড়ো না করলেও পারতেন। কেন?
আমাকে পেয়ে খুশি হওনি? তা না, তবুও সব কিছুর জন্য একটা প্রস্তুতি প্রয়োজন হয়। ঈশানের কথা শেষ না হতে হতেই রীতি ঈশানের একদম কাছে চলে গেল। এরপর আস্তে করে বলল, আমাকে পাগল করতে চাও ছেলে? আমি বারবার নিজের ওপর নিয়ন্ত্রণ হারাচ্ছিলাম। পরে যদি নিজের অজান্তেই তোমার সাথে এমন কোনো ব্যবহার করতাম যাতে তোমার খারাপ লাগে, তাই একদম আমার ব্যক্তিগত সম্পত্তি বানিয়ে নিলাম। বলে রিদি ঈশানের গলায় নিজের দুহাত রাখল। ঈশান হালকা কেঁপে উঠল। রিদি আস্তে আস্তে ঈশানের একদম কাছে নিজের মুখ নিয়ে বলল, আমার তোমাকে চাই ঈশান, একদম নিজের করে চাই। তুমি চাইলেও চাই আর না চাইলেও চাই। কি করছেন? সরুন, আমার কেমন জানি লাগছে। কেমন লাগছে বাবু? প্লিজ সরুন না। রিদি ঈশানের বারণ শুনল না। ঈশানের আরও কাছে চলে গেল। ঈশানও একসময় রিদির সাথে সায় দিতে লাগলো। পূর্ণতা পেল তাদের এক নতুন সম্পর্ক। এরাও এতদিন পরে হলেও কাউকে পেল বাবা ডাকার জন্য। তাদের এই মিষ্টি সংসারের জন্য শুভকামনা জানিয়ে আমাদের আজকের গল্প এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী কোনো গল্পতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।